নমস্কার বন্ধুরা, এবং বন্ধুরার আরও একটি এপিসোডে আপনাদেরকে স্বাগত। আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, 21শে ফেব্রুয়ারি। এবং 21শে ফেব্রুয়ারিতে মাতৃভাষায় নিজের মনের ভাব প্রকাশের উপর জোর দেওয়া হয়েছিল। আর সেই মনের ভাব প্রকাশ করেছেন আজকে আমাদের অতিথি শ্রী কেশব মুখোপাধ্যায়। তিনি দীর্ঘ 40 বছর ধরে বাংলা ভাষার সংরক্ষণের জন্য কাজ করে চলেছেন এবং এখনো করে চলছেন। তিনি অসুস্থ, তিনি বয়স্ক, এবং তা সত্ত্বেও তিনি থামেননি। কলকাতার মধ্যে এখনো এমন অনেক মানুষ রয়েছেন যাদের কাছে আজও বাংলা ভাষায় কথা বলাটা ম্যাটার করে। হতেই পারে আমরা কোথাও কোথাও নিজেদের গরিমা প্রকাশ করতে ইংরেজি, হিন্দি ইত্যাদি অন্যান্য ভাষার কথা প্রয়োগ করি। করতেই পারেন, কোনো ভাষাই ছোট নয়, কিন্তু কথাটা হলো যে নিজের মাতৃভাষা তো নিজের কাছে সবার আগে হওয়া উচিত, তাই না? আজকে আমার ইন্ট্রোটা একটু লম্বা হচ্ছে, আই নো, কিন্তু এই পডকাস্টটিতে অনেক এমন কথা রয়েছে যার সঙ্গে আপনারা পূর্ণ সহমত নাও হতে পারেন, ইভেন আমিও সহমত না। কিন্তু কোথাও একটা মনে হয় নাকি যে একটা পডকাস্টের অ্যারেঞ্জমেন্ট করছি আমরা মনের কথা খুলে বলার জন্য। তাই আর কথা না বাড়িয়ে চলুন আজকের পডকাস্টের দিকে এগোই। অবশ্যই এই পডকাস্টেতে সমস্ত কথা সবার মন পছন্দ নাও হতে পারে, আবারও বলে রাখলাম, কিন্তু তার মানে এই নয় যে কারো মনের ভাব প্রকাশের পূর্ণ অনুমতি দেওয়া উচিত নয়। অবশ্যই নিজেদের বাঁচাওতে আমরা বলতে চাই যে এই পডকাস্টে যা প্রকাশিত হয়েছে বা যা আমাদের বক্তা বলেছেন তার দায় আমাদের নয়, তার কৃতিত্বও আমাদের নয়। চলুন আর দেরি না করে শুরু করা যাক। স্টার্ট হয়েছে। তো নমস্কার কেশব বাবু, আপনি কেমন আছেন বলুন? নমস্কার। আছি, মোটামুটি ভালোই আছি। মাঝে একটু শারীরিক অসুস্থতা ছিল, এখন অনেকটাই কাটিয়ে উঠেছি, এখন ভালোই আছি। আর এবং বন্ধুরা আবার ফিরে কেমন লাগছে? ভালোই লাগছে। প্রথম তোমরা যেটা নিয়েছিলে এবং বন্ধুরা যে অডিও সাক্ষাৎকারটা নিয়েছিলে, সেটা তো অনেক মানুষ দেখেছেন এবং অনেকে আমাকে ব্যক্তিগতভাবে বলেওছেন যে তাদের ওই সাক্ষাৎকার থেকে তারা অনেক কিছু নতুন তথ্য কিছু পেয়েছিলেন এবং নতুন কিছু জেনেছিলেন। তো এটা শুনে আমার নিজেরও ভালো লেগেছে যে আমাদের আলোচনাটা কিছু মানুষকে সমৃদ্ধ করেছে সেই দিক থেকে। না, বিশেষ করে একটা কথা বলবো যে এবং বন্ধুরায় ওটা মানে ওই পডকাস্টটি বিশেষ করে মানে আজ অব্দি 6300 ভিউজ এসছে প্রায়। অন্যান্য চ্যানেলের কাছে এটা হয়তো কিছুই নয়, কিন্তু আমাদের কাছে এটা অনেক বড় একটা ব্যাপার। এবং আজ অব্দি আমাদের কোনো পডকাস্ট যেটা কিনা সব থেকে বেশি শোনা হয়েছে এবং অডিও মাধ্যমে থাকা সত্ত্বেও, সেই কারণে মানে আপনার কাছে বিশেষ করে আমরা খুব কৃতজ্ঞ থাকবো আজীবন। এবং বন্ধুরার কাছে আপনি একটা বিশাল বড় স্তম্ভের মতন, মানে কর্নার স্টোন যেটাকে বলা হয় আর কি। তো যাই হোক, আমরা যে পডকাস্ট নিয়ে আজকে আলোচনা করতে চলেছি সেটা একটু গুরুগম্ভীর বিষয়, এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সেই উপলক্ষে এই পডকাস্ট। এবং এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যে দেশের কারণে আজকে পালিত হচ্ছে, সেই বাংলাদেশ অনেক টালমাটালের মধ্যে দিয়ে চলেছে। একটা সময় ভারত এবং বাংলাদেশ, বিশেষ করে আমি যদি
আমাদের আগের পডকাস্টের সময়ের কথাও বলি, তখনও বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক অত্যন্ত স্বাভাবিক ছিল, কিন্তু এখন সেই সম্পর্কের মধ্যেও ধরেছে একটা ফাটল বলা চলে। হয়তো ভবিষ্যতে সেইটা মেরামত করাও হবে, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এই যে 21শে ফেব্রুয়ারির গুরুত্ব, কেশববাবু আপনার কাছে কিরকম সেটা যদি একটু বলেন। দেখো, 21শে ফেব্রুয়ারি গুরুত্বটা কোনো সময়ই কমবে না। যত টালমাটাল অবস্থার মধ্যে দিয়ে বাংলাদেশ বা এই উপমহাদেশে যাক না কেন, তার গুরুত্বটা অসীম। অসীম এই জায়গা থেকে যে আমাদের যে জাতিসত্তা, এবং সেই জাতিসত্তার পরিচয়ে আমরা বাঙালি, কেউ বিহারি, কেউ উড়িয়া, কেউ তামিল ইত্যাদি, এবং সমস্তটা মিলিয়ে আমরা ভারতবর্ষের মানুষ। এই জাতিসত্তাগুলোকে স্বীকার করে এটাকে বলা হয় বৈচিত্র্যের মধ্যে ঐক্য, এবং বৈচিত্র্যকে রক্ষা করেই ভারতবর্ষের ঐক্যকে বিকশিত করা যায়। এই কথা আমরা কিন্তু আমাদের শিশুকাল থেকে শুনে এসছি, কিন্তু তখন আমার মনে যে প্রশ্ন একটা এসছে, মানে কৈশোরে বলতে পারো, কৈশোর যৌবনে সন্ধিক্ষণে, যে আমাদের পূর্বপুরুষ পূর্ব বাংলা থেকে কেন চলে আসতে বাধ্য হলেন বা চলে এলেন কেন? তখন শুনেছিলাম যে দেশটা ভাগ হয়েছিল ধর্মের ভিত্তিতে, এবং সেই কারণে মুসলমানদের জন্য পাকিস্তান এবং হিন্দুদের জন্য হিন্দুস্তান বা ভারতবর্ষ। এবং সেই কারণে আমাদের পূর্বপুরুষ বা আমার বাবা মা, আমার ঠাকুমা দাদু, তারা পূর্ব বাংলা থেকে চলে আসতে বাধ্য হয়েছিল। এবং আমরা উদ্বাস্তু কলোনিতে আমার শৈশব কেটেছে, যৌবন কেটেছে। ওখান থেকে কিন্তু আমার মনে বিষয়টা ঘোরপাক খেতে শুরু করে। তারপরে আমরা যখন, আমি তখনও স্কুলে গন্ডি পার হয়নি, 71-এ যে মহান মুক্তি সংগ্রাম, সেই সংগ্রাম আমাকে আরো এটা বিষয়টাকে ভাবিত করে আর কি। এবং আমাদের তো যোগাযোগ তো ছিল না কোনো, ওখানকার পত্রিকা আসতো না, বইপত্র আসতো না, কিন্তু রেডিও মাধ্যমে আমাদের একটা যোগাযোগ ছিল। আমি বাংলাদেশের ঢাকা রেডিওটা খুবই শুনতাম, আমাদের বাড়িতে সবাই শুনতেন। ওখানকার নাটক, ডান্স, সিনেমা, তারপরে পল্লী গীতি, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, বিভিন্ন সাহিত্য সংস্কৃতি আলোচনা, এগুলো আমরা শুনতাম। এবং এটা শোনার একটা আগ্রহ আমার হয়েছিল এই কারণে যে ঠাকুমার কাছে দেশের বাড়ির যে গল্প শুনতাম, তার সাথে একটা সাযুজ্য খোঁজার বা একটা মিল খোঁজার চেষ্টা করতাম, যে ঠাকুমারা যে দেশটা ছেড়ে এসছেন সেই দেশটা বর্তমানে কেমন আছে, সেখানকার মানুষের ভাবনা চিন্তাগুলো কেমন। এখান থেকে আমার 21শে ফেব্রুয়ারি বিষয়ে আমি সন্ধান পাই। ওখানকার ভাষা আন্দোলনের রেডিও সূত্রেই কিন্তু আমি প্রথম পাই যে ওখানে 21শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলন, যে ভাষা আন্দোলন যেই জায়গাটা সব থেকে আমাকে বেশি দাগ কাটে আমার মনে, যে দেশটা ভাগ হলো ধর্মের ভিত্তিতে, ধর্মকে সামনে রেখে বাঙালি জাতিকে ভাগ করা হলো। যেই বাঙালি তার ভাষায়, তার সংস্কৃতিতে, তার ঐতিহ্যে, তার পোশাকে, তার খাদ্যাভ্যাসে, তার পরিবেশ বা ভৌগোলিক অবস্থান দিক থেকে এক এবং অভিন্ন, সেই বাঙালি ভাগ হয়ে গেল শুধু ধর্মীয় পরিচয়ের কারণে। এবং পাকিস্তান গঠিত হলো 1300 মাইলের ব্যবধানে মাঝখানে ভারতবর্ষকে রেখে, দু প্রান্তে দুটো খণ্ডকে নিয়ে, দুটো জমি খণ্ডকে নিয়ে। এবং ওখানেও কিন্তু পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের যে বৈচিত্র্য, সেই বৈচিত্র্য কিন্তু এক নয়, আলাদা, সম্পূর্ণ আলাদা। শুধু ধর্মের মিল ছাড়া কিন্তু অন্য কোনো মিল নেই সেখানে। এবং পশ্চিম পাকিস্তানের যে 4টি প্রদেশ, সেই 4টি প্রদেশের নিজস্ব ভাষা আছে, সংস্কৃতি আছে, ঐতিহ্য আছে, জাতি পরিচয় আছে, সেগুলো সমস্তকে গুলিয়ে দেওয়া হলো। এবং পূর্ব বাংলার মানুষের যে ধর্মীয় পরিচয়টাকে সামনে রেখে তার জাতি পরিচয়কে গুলিয়ে দেওয়া হলো, তার ভাষার স্বাধিকারের চেতনাকে গুলিয়ে দেওয়া হলো। এবং ধর্মকে ভিত্তি রেখে যে দেশটা তৈরি হলো পাকিস্তান, আমার কাছে শুধু এটা ধর্মের ভিত্তিতে তৈরি হয়েছিল, কিন্তু পরবর্তী পর্যায়ে আমাকে এই সূত্রটা ধরিয়ে দেন বাংলাদেশের প্রখ্যাত, মানে আপোষহীন মুক্তিবুদ্ধির যিনি চর্চা করেছেন এবং যিনি বিজ্ঞান মনস্ক মানুষ,
অধ্যাপক আহমেদ শরীফ, তিনি আমাকে একটা সাক্ষাৎকার দিয়েছিলেন। আমি আমার পত্রিকার জন্য যেসব সাক্ষাৎকার গ্রহণ করতাম, সেখানে তিনি বলছেন যে পাকিস্তানটা তৈরি হয়েছিল উর্দুভাষীদের নিজস্ব একটা হোমল্যান্ড তৈরি করার জন্য, এবং সেখানে বাঙালির কোনো অবস্থান ছিল না। উর্দুভাষীদের নিজস্ব হোমল্যান্ড তৈরি করার জন্য পাকিস্তান তৈরি করা হয়েছিল, এবং এটা হচ্ছে আব্দুর রহিম এবং ইকবালের স্বপ্ন, এবং এই স্বপ্নকেই জিন্নাহ বাস্তবে রাজনীতিতে প্রতিষ্ঠা করেছিলেন পাকিস্তান প্রতিষ্ঠার মধ্য দিয়ে। এই যে তথ্যটা আমি পেলাম, এই যে এখান থেকে যদি তুমি ধরো, এখানেই আছে মূল বিষয়টা, যে পাকিস্তান তৈরি হলো এবং বাঙালি মুসলমান যদি পাকিস্তান আন্দোলনের পক্ষে না দাঁড়াতেন তাহলে পাকিস্তান রাষ্ট্রটাই তৈরি হতো না। কারণ পাকিস্তান আন্দোলনের মূল ভিত্তিটা ছিল হচ্ছে এই অখণ্ড বাংলায়, এবং অখণ্ড বাংলায় 1937 থেকে 1947 পর্যন্ত ছিল মুসলিম লীগের শাসন। সেই শাসনকে ভিত্তি করে এখানে মুসলিম লীগের ব্যাপক প্রসার লাভ করেছিল, এবং তখন বলা হয়েছিল যে আমাদের জাতি পরিচয় নয়, ভাষা পরিচয় নয়, ধর্ম পরিচয় আমাদের বিকশিত হতে হবে। এবং আরেকটা জিনিস তুমি যদি লক্ষ্য করে দেখবে যে বাঙালি মুসলমান পাকিস্তান আন্দোলনে সামিল হলো, কিন্তু এই নেতৃত্ব কর্তৃত্ব ছিল সম্পূর্ণভাবে অবাঙালিদের উপর। সারা ভারতবর্ষে মুসলিম লীগের যে নিয়ন্ত্রণ, তার নেতারা ছিলেন অবাঙালি উর্দুভাষী, এবং এমনকি অখণ্ড বাংলায় যে মুসলিম লীগের যে নেতৃত্ব ছিল তারাও ছিলেন কিন্তু উর্দুভাষী, এবং জমিদার বংশের, অভিজাত জমিদার বংশের তারা মানুষ, এবং তাদের সাথে বাংলা ভাষা, বাংলা সংস্কৃতি এবং বাঙালি। একটা প্রশ্ন করছি, সরি টু ইন্টারাপ্ট। আচ্ছা, বাঙালির চিন্তা ভাবনা তো বরাবরই প্রগতিশীল ধরনের ছিল, সেটা হিন্দু হোক বা মুসলমান, কিন্তু এই যে চিন্তাধারা তখন প্রভাবিত করছিল হিন্দুদের আলাদা করে দেখতে এবং নিজেদের জন্য আলাদা একটা দেশ তৈরি করতে, তো তাতে বাঙালি মুসলমানরা কিভাবে মানে প্রভাবিত হচ্ছিলেন, কিভাবে মানে প্রভাবিত হবার কতগুলো কারণ ছিল, এর বাস্তবতা যে ছিল না তা নয়। আহমেদ শরীফ বলছেন যে মুসলিম লীগ তাদের বাঙালি মুসলমানের সামনে কি তত্ত্বটা রাখছে, কি দর্শনটা রাখছে, তারা বলছেন যে, এবং তার বাস্তবতাও ছিল যে একজন বাঙালি মুসলমান সে প্রান্তিক চাষি বা প্রান্তিক মানুষ, সে দেখছে যে একজন কেরানি হিন্দু, দোকানদার হিন্দু, জমিদার হিন্দু, অধ্যাপক হিন্দু, সমস্ত ক্ষেত্রে মাস্টার হিন্দু, এবং প্রান্তিক প্রজারা শুধু মুসলমান, এবং এই প্রজারাই বলা হলো তোমরা ওদের দ্বারা শাসিত এবং শোষিত হচ্ছে। এখান থেকে একটা বিদ্বেষ তৈরি হয়, এবং এই বাস্তবতা ছিল। এবং মুর্শিদাবাদের নবাব খন্দকার, এই মুহূর্তে আমার নামটা মনে পড়ছে না, তিনি একটা বই লিখেছিলেন ফার্সি ভাষায়, পরে তিনি সেটা ইংরেজিতে অনুবাদও করে, হকিকতে মুসলমান ইন বাংলা, এবং তিনি সেখানে বলেছেন 150 years ago it was impossible for a Muslim to be poor. আহমেদ শরীফ বলছেন এরা কোন মুসলমান? এরা বাঙালি মুসলমান নয়, এরা হচ্ছে অভিজাত উর্দুভাষী মুসলমান, যারা বহিরাগত, বাইরে থেকে বাংলায় এসছেন বা ভারতবর্ষে এসছেন, তাদের সম্পর্কে বলা হচ্ছে। কিন্তু এটা প্রচার করে দেওয়া হলো, বাঙালি মুসলমানরাও এটা মনে করলেন, এবং বাঙালি মুসলমানদের মধ্যে যারা শিক্ষিত সমাজ ছিলেন তারাও মনে করলেন যে আমরা সবাই ধনী ছিলাম এককালে, হিন্দুরা সমস্ত শোষণ নিঃস্ব করে দিয়েছে। এইখানে একটা জালিয়াতি আছে। প্রথমত কারা মুসলমান ইসলাম গ্রহণ করেছিলেন এই বাংলা কিংবা ভারতবর্ষে? বিশেষ করে আমি যদি বাংলার কথা বলি, বাংলায় মুসলমান ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন প্রান্তিক মানুষ, প্রান্তিক হিন্দু সমাজ, এবং তারা এই ভূমিজ মানুষ, এই ভূমিরই সন্তান। তাদের শিক্ষার কোনো ট্র্যাডিশন ছিল না, তাদের সম্পদের ট্র্যাডিশন ছিল না, তারা মানে একেবারে তুচ্ছ পেশার, ক্ষুদ্র জীবিকার প্রান্তিক মানুষ। তারা ইসলাম গ্রহণ করেছিলেন, নানা কারণে ইসলাম গ্রহণ করেছে, সেটার মধ্যে আমি যাচ্ছি না। এবং এদের ধর্মান্তকরণ
তাদের পেশান্তরে কোনো রূপান্তর, আহমেদ শরীফ এই কথা বলছেন, যে এদের ধর্মান্তকরণ পেশান্তরে কোনো রূপান্তর ঘটায়নি। এরা যে অশিক্ষার আলোতে ছিলেন, অন্ধকারে ছিলেন, সেখানেই থাকলেন। যেই ক্ষুদ্র পেশায় এরা ছিলেন, প্রান্তিক অবস্থায়, সেখানেই তারা থাকলেন। এমনকি মুসলমান শাসনের আমলে তাদের কিন্তু অবস্থার পরিবর্তন ঘটেনি, এবং এরাই ছিল সংখ্যাগরিষ্ঠ বাঙালি মুসলমান। এবং এই মুসলমান শিক্ষাতে পিছিয়ে ছিলেন, চিন্তা চেতনায় পিছিয়ে ছিলেন, সমস্ত জায়গায় তারা পিছিয়ে ছিলেন। এবং পিছিয়ে থাকার কারণ হচ্ছে তারা প্রান্তিক অবস্থা থেকেই কিন্তু ইসলাম গ্রহণ করেছিলেন এবং সেখানেই তারা রয়ে গেছিলেন। এবং কিছু বিশেষ হয়নি না, উত্তরণ কিছু ঘটেনি, একদম ব্যতিক্রম বাদ দিয়ে কোনো উত্তরণ ঘটেনি। এবং এই তুচ্ছ পেশার, ক্ষুদ্র জীবিকার এই প্রান্তিক মানুষগুলোই তারা প্রভাবিত হলেন ইসলাম ধর্ম এবং যে উর্দুভাষী যারা শিক্ষিত সমাজ, যারা ইংরেজি শিক্ষায় শিক্ষিত, আধুনিক শিক্ষায় শিক্ষিত, তাদের দ্বারা প্রভাবিত হলেন এবং তারাই নেতৃত্ব কর্তৃত্ব করেছেন। তাদের সমাজে তাদের প্রতিষ্ঠা ছিল। বাঙালি মুসলমান সমাজে প্রান্তিক মানুষের কোনো সামাজিক প্রতিষ্ঠা আগেও ছিল না, পরেও ছিল না, দেশভাগের আগে পর্যন্ত এবং পাকিস্তান হওয়া পর্যন্ত। এই যে দেশভাগটা হলো, এবং বাঙালি মুসলমানের সামনে সেই অর্থে কোনো নেতৃত্বও ছিল না। এমনকি যদি আমরা ফজলুল হককেও ধরি, ফজলুল হক 1935 সালে যে ভারত শাসন আইন, যে আইনের ভিত্তিতে 37-এর নির্বাচন হলো, সেই নির্বাচনে 3টে ফ্রন্টে লড়াই হয়েছিল। একটা ছিল কৃষক প্রজা পার্টি ফজলুল হকের, আরেকটা ছিল মুসলিম লীগ, আরেক দিকে ছিল কংগ্রেস। এবং দেখা গেল তারা কেউ কিন্তু সংখ্যাগরিষ্ঠতা পায়নি। এবং ফজলুল হক চেয়েছিলেন যে কংগ্রেসের সাথে একটা সমঝোতা করে, যুক্তফ্রন্ট করে ক্ষমতায় যেতে এবং শাসন পরিচালনা করতে, মুসলিম লীগকে ক্ষমতার বাইরে রাখে। কিন্তু দেখা গেল যে বাংলার প্রাদেশিক কংগ্রেসী নেতৃবৃন্দ তাতে রাজি ছিলেন, তাতে আগ্রহী ছিলেন, কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব, তখন কংগ্রেসের সভাপতি ছিলেন জওহরলাল নেহরু, তিনি এতে আপত্তি করলেন। এবং সেই কারণে বাঙালি চেতনার যিনি ধারক বাহক বলে যাকে বলা হয় ফজলুল হক, তার সাথে যে একটা সমঝোতা হওয়া উচিত ছিল তখন কংগ্রেসের, সেটা হলো না। এবং তিনি তারপর জিন্না বা মুসলিম লীগ তাকে প্রস্তাব দিলেন যে আসো আমরা তোমাদের সাথে মিলে আমরা একসাথে সরকার করি, এবং তিনি সেদিকে চলে গেলেন। এবং 37 সালে নির্বাচনের পরে যে সরকার গঠিত হলো, তার কয়েক মাস পরে, সম্ভবত অক্টোবর নভেম্বর মাসে, তিনি লখনৌতে মুসলিম লীগের সম্মেলনে তিনি মুসলিম লীগের সদস্যের দায়িত্ব নিলেন, প্রাদেশিক কমিটির বোধহয় উনি দায়িত্ব নিলেন, এবং তিনি মুসলিম লীগের সদস্য পদ নিলেন। এবং সেখান থেকেই কিন্তু বাঙালিদের মধ্যে একটা বিভাজন রেখা স্পষ্ট হতে শুরু করলো। এবং পরে ফজলুল হক দুঃখ করে বলেছেন যে 1937 থেকেই কিন্তু বাঙালিদের মধ্যে মানে উর্দুভাষী নিয়ন্ত্রিত যে মুসলিম লীগের আধিপত্য কায়েম হতে থাকে। এবং সব থেকে আশ্চর্য একটা জিনিস দেখবে, এই যে ফজলুল হক যাকে পরাজিত করে নির্বাচনে জয়ী হয়েছিলেন, খাজা নাজিমউদ্দিন, তিনি ফজলুল হকের মন্ত্রিসভার স্বরাষ্ট্রমন্ত্রী হলেন মুসলিম লীগের নেতা হিসাবে। এবং সোহরাওয়ার্দী দুটো জায়গা থেকে জিতেছিলেন। তিনি কলকাতার একটা আসন থেকে জিতেছিলেন, সেই আসনটা ছেড়ে দিলেন, সেখানে খাজা নাজিমউদ্দিন সেখানে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং সেখান থেকে জয়লাভ করে এসে মুসলিম লীগের মন্ত্রিসভায়, ফজলুল হকের মন্ত্রিসভার সদস্য হন এবং তিনি স্বরাষ্ট্রমন্ত্রী হন। প্রকারান্তরে তিনি কিন্তু এই হক মন্ত্রিসভাকে পরিচালনা করতেন এবং তিনি ছিলেন উর্দুভাষী নবাব পরিবারের সন্তান। এবং এই উর্দুভাষী নবাব পরিবারেরাই কিন্তু বাংলার মুসলিম লীগকে নিয়ন্ত্রণ করেছে এবং তারাই কিন্তু সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করেছে তাদের ইচ্ছা মতো, খুশি মতো, এবং তাদের লক্ষ্যকে, কায়েমি স্বার্থকে চরিতার্থ করার জন্য সেইভাবে তারা ব্যবস্থা করেছেন। এবং সেই ধারাতেই বাংলার যে বিভাজনটা স্পষ্ট হয়ে ওঠে। এবং তখন থেকে কিন্তু এখানে হিন্দু মুসলমানের যে ব্যবধানটা বাড়তে থাকে এবং বাঙালির যে একটা ঐক্য ছিল, বাঙালি ভাষাকে কেন্দ্র করে, তার সাহিত্যকে কেন্দ্র করে, তার পোশাক পরিচ্ছদ সমস্ত কিছুকে কেন্দ্র করে সেখানে একটা বিরাট ব্যবধান, সেগুলোকে পিছনে সরে যেতে থাকলো, ধর্মটাই সামনে এগিয়ে এলো। এবং
এই ধর্মটা তখন কিন্তু বাঙালি হিন্দুরাও সেই অর্থে যে একটা ঐক্যের ডাক দেবে। এবং সত্যি কথা বলতে কি, যে বাঙালিদের শিল্পে, সাহিত্যে, সংস্কৃতিতে বিশাল অবদান বা তাদের অবস্থান ছিল, কিন্তু রাজনৈতিক নেতৃত্বের প্রশ্নে তারা অনেক পিছিয়ে ছিলেন। এবং আমরা সর্বভারতীয় ক্ষেত্রে যদি দেখতে পাই, এখনো সেটা আছে, এখনো সেই ধারাবাহিকতা, সেই সেই বিষয় থেকে কিন্তু আমরা মুক্তি পাইনি। আমরা শিল্পে, সাহিত্যে, সংস্কৃতি যে সমস্ত বিশাল বিশাল মাপের মানুষকে পেয়েছি, আমরা রাজনীতিতে কিন্তু সেই মাপের মানুষকে দুর্ভাগ্যজনক ভাবে, সত্যি হলো এটা একটা সত্যি, যে সেই মাপের মানুষ আমরা পাইনি। আমরা পেয়েছিলাম চিত্তরঞ্জন দাসকে, তিনি অকালে মারা গেলেন, 1925 সালে তিনি মারা গেলেন। তারপরে সুভাষ বোসকে আমরা পেলাম। হ্যাঁ, চিত্তরঞ্জনের পরে যে মানুষটাকে আমরা পেলাম, যে হিন্দু মুসলমান ঐক্যের কথা বলেছেন এবং আপোষহীন ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে অখণ্ড ভারতবর্ষের লক্ষ্যে তিনি আপোষহীন সংগ্রাম করেছিলেন, তিনিও নিরুদ্দেশ হয়ে গেলেন, রহস্যময় হয়ে গেল তার পরিচয়। তিনি বেঁচে আছেন না মারা গেছিলেন, না বিমান দুর্ঘটনায় মারা গেছেন, না তিনি রাশিয়ার জেলে বন্দী ছিলেন, এই সমস্ত নিয়ে নানা টানা পোড়েন এখনো চলছে, সেই ক্ষেত্রে আমরা মুক্তি পাইনি। এবং এই নেতৃত্বের একটা শূন্যতা ছিল। আর যেহেতু বাঙালি, এবং আমি বিস্তৃত বলতে গেলে অনেক কথা বলতে হয়, ফজলুল হককে যেভাবে কোণঠাসা করা হয়েছিল মুসলিম লীগের মধ্যে, এবং সেটার একটা দীর্ঘ ইতিহাস আছে, সেই অত বিস্তৃতির মধ্যে আমি যাচ্ছি না। তাকে সরিয়ে দেওয়া হলো, তারপর যাকে ওখানে মন্ত্রী করা হলো, এখানে তখন প্রধানমন্ত্রী বলা হতো, আসলে মুখ্যমন্ত্রী, সেই সোহরাওয়ার্দী, ইনিও কিন্তু বাঙালি নন, ইনিও উর্দু ভাষী। এবং কলকাতার 1946-1946 16ই আগস্টের যে গ্রেট ক্যালকাটা কিলিং, এবং তখন যদি তুমি দেখো, সেই সময় সোহরাওয়ার্দী হচ্ছে মুসলিম লীগের নেতা, উর্দুভাষী, এবং তিনি পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী বা অখণ্ড বাংলার মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী বলা হতো তখন, মুখ্যমন্ত্রী আমি বলছি। আর কলকাতার মেয়রও ছিলেন একজন অবাঙালি উর্দুভাষী। এবং এদের সবার চক্রান্ত ছিল। মুসলিম লীগের নেতা, মুসলিম লীগের যিনি নেতা, তিনিও অবাঙালি। সমস্তটা অবাঙালিরাই পরিচালিত করেছে, এবং বাঙালি মুসলমান শুধু দাবার ওই গুটির মতো ব্যবহৃত হয়েছে তাদের হাতে। এবং এদের সম্বিতটা পরে ফিরতে কিন্তু খুব সময় লাগেনি। এবং তুমি যদি দেখো, এই ইতিহাসগুলো কোনো চর্চা হয় না এখানে। এই যে উর্দু ভাষাকে কেন্দ্র করে মুসলমানদের নিজস্ব হোমল্যান্ড, যাকে আহমেদ শরীফ বলছেন এটা ইকবালের স্বপ্ন, এই স্বপ্নের বীজটা বপন করেছিল কে? স্যার সৈয়দ আহমেদ। উনি ছিলেন ইংরেজ বংশোদ্ভূত, উর্দুভাষী, নবাব পরিবারের সন্তান, অভিজাত পরিবারের সন্তান। তিনি 1875 সালে ইংরেজ বংশোদ্ভূত, তিনি ইংরেজের আশীর্বাদ পুষ্ট। 1875 সালে সে এক প্রতিষ্ঠা করলো মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ। অভিজাত মুসলমান উর্দুভাষীদের অর্থ, ইংরেজ সাম্রাজ্যবাদের অর্থ, তাদের সহযোগিতা নিয়ে এটা তৈরি করলেন। এবং সেখানে এটা করলেন কাদের জন্য? যে অভিজাত মুসলমান শ্রেণীরা ইংরাজি শিক্ষায় শিক্ষিত হয়ে যাতে তারা নেতৃত্ব কর্তৃত্ব উঠে আসতে পারে। এবং এটা কিন্তু উর্দুভাষীদের জন্য শুধু করা হয়েছিল, অভিজাত শ্রেণীর জন্য। এটা সমস্ত সাধারণ, এমনকি উর্দুভাষী যারা নিম্ন স্তরের মানুষ, নিম্ন শ্রেণীর মানুষ আর্থিক দিক থেকে, তাদের জন্যই কিন্তু, তাদের জন্য এটা উনি করেননি এটা। এবং এই স্বপ্নটাই পরে গ্রহণ করেন ইকবাল। ইকবালের একটা আগে যে আমরা চরিত্র দেখি, যিনি সারে জাহাঁচে আচ্ছা লিখেছিলেন এবং রামকে অবতার বলেছিলেন, 1906 কিংবা 5 সালে তিনি এসে যান, জার্মানি যান। জার্মানি থেকে ফিরে আসার পর ইকবালে একেবারে আমূল পাল্টে যায়, 180 ডিগ্রি পাল্টে গেলেন তিনি। এবং তখন তিনি, তুমি যদি 1930 সালের মুসলিম লীগের লখনৌ অধিবেশনের, লখনৌ সম্মেলনের যদি সভাপতির ভাষণটা শোনো, সেই ভাষণটা দিয়েছিলেন ইকবাল। সেই ভাষণটা শোনো, সেখানে তিনি বলছেন যে মুসলমান এবং হিন্দুরা একসাথে থাকতে পারে না, একই শাসনে থাকতে পারে না, কারণ দুটো শুধু ধর্ম আলাদা নয়, সমস্ত দিক থেকেই আলাদা।
সেখানে ভাষার কোনো গুরুত্ব পেল না। এবং স্যার সৈয়দ আহমদের যার কথা বললাম, তিনি প্রথম বলেছিলেন যে এই উপমহাদেশের মুসলমানদের ভাষা হবে উর্দু, এবং উর্দু ভাষাকে কেন্দ্র করেই একটা মুসলমানদের ভিত্তি তৈরি করতে হবে। এবং সেটাই পরে নেমে এলো ইকবালের কাছে, এবং ইকবালের পথ ধরে ইকবালের যে স্বপ্ন, সেই স্বপ্নকেই জিন্নাহ বাস্তবায়িত করলেন। 1934 সালে তিনি 34 না 33 সালে, 34 সালে তিনি ফিরে এলেন সাথে ভারতবর্ষের রাজনীতিতে। উনি তো একবার চলে গেছিলেন ডাক করে যে উনি রাজনীতি আর করবেন না, ওকালতি করবেন। তাকে ফিরিয়ে আনলেন যারা মুসলিম লীগের নেতারা, লিয়াকত আলী খান এবং অন্যদের অনুরোধে তিনি এলেন, এবং এসে ওই ইকবালের স্বপ্নকে তিনি বাস্তবায়িত করলেন। এখানে আরেকজন আছে যিনি পাকিস্তান নামটা চয়ন করেছিলেন, চৌধুরী রহমত আলী। তিনি অক্সফোর্ডের ছাত্র, খুব বেশি বয়সে তিনি অক্সফোর্ডে পড়াশোনা করতে গেছিলেন, এবং সেখানে 1933 সালে তিনি একটা বই লিখেছিলেন, নাও অর নেভার। এবং সেখানে তিনি দেখিয়েছেন যে মুসলমানদের জন্য নিজস্ব একটা হোমল্যান্ড তৈরি করতে হবে, এবং সেই হোমল্যান্ডটা কোথায় হবে? এই যে পাকিস্তান, এই নামটাও কিন্তু তার চয়ন করা। পি ফর পাঞ্জাব, এ ফর আফগানিয়া। আফগানিয়া মানে হচ্ছে এখন যেটা খাইবার পাখতুনখোয়া, সেই অঞ্চলটা। পি ফর পাঞ্জাব, এ ফর আফগানিয়া, কে ফর কাশ্মীর। আর বালুচিস্তান থেকে নেওয়া হয়েছিল স্থানটা। আচ্ছা, বুঝছো? পাকিস্তান এসটা নেওয়া হয়েছিল সিন্ধ থেকে, আর এসটিটা নেওয়া হয়েছিল বালুচিস্তান থেকে। এই যে এখানে কিন্তু বাংলা নেই, এখানে কিন্তু পূর্ব বাংলা আইটা ছিল না, আইটা পরে বসানো হয়েছিল। ও আচ্ছা 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 আচ্ছা, আইটা পরে বসানো হয়েছে। আই কিন্তু আগে ছিল পাকিস্তান, আইটা পরে বসানো হয়েছে, পরে যোগ করা হয়েছিল পাকিস্তান বলে। হ্যাঁ, এবং অনেকে মনে করেন, অনেকে বলেন, আমি সেমিনারও শুনেছি কাউকে বলতে, পাকিস্তান মানে হচ্ছে পাক মানে পবিত্র, সেখান থেকে হচ্ছে পাকিস্তান। তা কিন্তু নয়। আচ্ছা, ওই অ্যালফাবেটের ওই অক্ষরগুলো নিয়ে পাকিস্তান তো, এবং সেখানে কিন্তু বাংলা নেই। আশ্চর্যজনক ভাবে এটা তুমি দেখবে বাংলা নেই। এবং যে পাকিস্তান তৈরি হলো, যারা করছেন এটা পাকিস্তান তৈরি করার পরিকল্পনা করছেন, তারা সবাই হচ্ছে উর্দু ভাষী, একমাত্র জিন্নাহ ছাড়া। তিনি ছিলেন গুজরাটি মানুষ, তার ঠাকুর দাদা ছিলেন গুজরাটি ব্রাহ্মণ, তারা মাছের ব্যবসা করত, এবং তার অঞ্চলের মানুষ বললেন যে ব্রাহ্মণের সন্তান হয়ে তুমি মাছের ব্যবসা করো, এটা আমরা মেনে নেব না। তাকে একঘরে করা হলো। তিনি বিরক্তিতে তিনি ইসলাম গ্রহণ করলেন। এই হচ্ছে জিন্নাহর দাদুর সূত্রে জিন্নাহ তিনি মুসলমান হলেন, এবং তিনি নেতৃত্ব দিলেন। তিনি একমাত্র যে তিনি উর্দু ভাষী ছিলেন না। এই যে পাকিস্তানটা হলো, এবং যারা পাকিস্তানে জিন্নাহ বাদ দিয়ে অন্য যারা কর্তৃত্ব করেছেন, তাদের জন্মস্থান কর্মস্থান সমস্ত কিন্তু ভারতবর্ষে রয়ে গেল। তারা চলে গেলেন পাকিস্তান, পশ্চিম পাকিস্তানে কর্তৃত্ব করতে, এবং তারাই ক্ষমতা নিলেন। আশ্চর্যজনক ভাবে দেখবে এই যে 4টে প্রদেশ, পাঞ্জাব, সিন্ধ, বালুচিস্তান, খাইবার পাখতুনখোয়া, এই কোনো প্রদেশের মাতৃভাষা উর্দু নয়। তাদের নিজস্ব ভাষা আছে সবার। যে আজকে বালুচিস্তান তারা স্বাধীনতার জন্য লড়াই করছে, তাদের তো দখল করা হয়েছিল 48 সালে, জিন্নাহ সেনা পাঠিয়ে ওদের দখল করেছিল। সিন্ধরা আলাদা দাবি করছে, খাইবার পাখতুনখোয়া তারা তো লড়াই করছে, লড়াই করছে তাদের স্বাধীনতার জন্য, এবং তাকে সমর্থন করছে আফগানিস্তানের বর্তমান যারা শাসক আছে তারা। একমাত্র পাকিস্তান যদি টিকে থাকবে ভবিষ্যতে শুধু পাঞ্জাব নিয়ে, পাঞ্জাবিরাই কর্তৃত্ব করছে, এবং সেই পাঞ্জাবিদের শোষণ ভারত পাকিস্তানের অন্য প্রদেশের, এখন যেটা পাকিস্তান 1971 16ই ডিসেম্বর পর থেকে যে পাকিস্তানের যেটুকু রয়ে গেছে, সেটা কিন্তু 3টে প্রদেশের মানুষ কিন্তু নিজেরা স্বাধীনতা চাইছে, এবং পাঞ্জাবিরাই একমাত্র ধরে রাখতে চাইছে পাকিস্তানকে নিজেদের কায়েমি স্বার্থের দিকে। এবং আরেকটা জিনিস তুমি তথ্য যদি দেখো, যখন দেশটা ভাগ হলো, পাকিস্তান তৈরি হলো, পাকিস্তানের পূর্ব বাংলার সংখ্যাগরিষ্ঠ 99-98% মানুষ হচ্ছে বাংলা ভাষী, এবং তাদের আন্দোলনের ফলেই কিন্তু পাকিস্তান হয়েছে। কারণ মুসলিম লীগের কর্তৃত্ব এবং সরকার শুধুমাত্র
অখণ্ড বাংলাতেই প্রতিষ্ঠা ছিল। এখন যেটা পাকিস্তান, সেখানে কিন্তু মুসলিম লীগের সেই অর্থে কোনো প্রতিষ্ঠা ছিল না। এই ইতিহাসটাও কিন্তু আমরা অনেকে গুলিয়ে ফেলি, এবং এই বাংলাকে কেন্দ্র করেই পাকিস্তান আন্দোলন জোরদার হয়েছে এবং বাংলা থেকে আওয়াজটা উঠেছে। এবং এমন যদি তুমি দেখো, বাংলার বাঙালি মুসলমানের মুখে যেই দাবিটা গুঁজে দেওয়া হয়েছিল লড়কে লেগে পাকিস্তান, সেটা কিন্তু বাংলা বুলি নয়, সেটাও কিন্তু উর্দু বুলি, এবং এটা বাঙালি মুসলমান একটা সময় মেনে নিয়েছিল এটা। এবং আরেকটা জিনিস তুমি দেখবে, 1985 সালে আর 1885 সালে আর 1875 সালে স্যার সৈয়দ আহমেদ যেই কলেজ তৈরি করলেন, মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ, সেই কলেজটাই 1920-তে এসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় হল, ওই কলেজটাই। এবং ওই কলেজের যিনি ভিসি 1946 সালে, মানে আমি তারিখটা এই মুহূর্তে বলতে পারছি না, আমার বইয়ে আছে, এটা আমি উল্লেখ করেছি। 1946 সালের দেশভাগের কয়েক মাস আগে, সম্ভবত জুন জুলাইতে, সম্ভবত জুনে, বর্তমানে তেলেঙ্গানায় অবস্থিত ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ে মুসলিম লীগের একটা সম্মেলন হয়েছিল। সেখানে তিনি দাবি করেন যে উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা, এবং তাকে সমর্থন করলেন উত্তরপ্রদেশের যে মুসলিম লীগের নেতা, তাকে সেটা সমর্থন করলেন, তিনিও সেই দাবি করলেন। এর প্রতিবাদে আব্দুল হক, তারপর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, এরা লিখেছেন যে পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ মানুষ হচ্ছে 56% মানুষ হচ্ছে, সেটা কিন্তু এই লেখাগুলো কিন্তু দেশভাগের আগে, পাকিস্তান তৈরি হওয়ার আগে, 1947 সালে 14 আগস্ট যে পাকিস্তান গঠিত হলো, তার আগে কিন্তু এই লেখা, এই বিতর্কটা চলছে, লেখালেখি চলছে। এবং আজাদ পত্রিকায় ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ লেখাটা বেরিয়েছিল। তিনি বলছেন যে পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দু কেন হবে? যে 5টা প্রদেশ নিয়ে পাকিস্তান গঠিত হতে যাচ্ছে, তার কোন প্রদেশের ভাষাই তো উর্দু নয়। পূর্ব বাংলা বা পূর্ব পাকিস্তানের 98% মানুষ হচ্ছে বাংলাভাষী, আর পশ্চিম পাকিস্তানের যে 4টি প্রদেশ, তার 4টি প্রদেশে কোনো ভাষাই উর্দু নয়। উর্দু কেন রাষ্ট্রভাষা হবে? পরবর্তী সময়, সেই সময় বলা হয়েছিল যেহেতু পাকিস্তান একটি মুসলমান রাষ্ট্র, সেই ইসলামের ভাষাকেই রাষ্ট্রভাষা করা উচিত। তখন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ একবার বলেছিলেন, তোমরা যদি ইসলামের জন্যই ইসলামকেই রাষ্ট্রভাষা করতে চাও, ইসলামের ভাষাকে রাষ্ট্রভাষা করতে, তাহলে উর্দুকে কেন করবে? তাহলে আরবিকে করো। হ্যাঁ, অবশ্যই। তাহলে আরবিকে করো, তোমরাও শিখবে, আমরাও শিখবো। তা কিন্তু তারা মানেনি। এবং এখান থেকে বুঝতে পারবে যে তারা ধর্মকে ব্যবহার করে উর্দু ভাষীদের নিজস্ব হোমল্যান্ড তৈরি করার মানুষই কিন্তু এই ষড়যন্ত্র চক্রান্তটা করেছিল এবং বাংলাকে ভাগ করেছিল তারা। এবং বাঙালি মুসলমান দেশভাগের পরে আতুর ঘরে কিন্তু, যখন পাকিস্তান যে ভূমিষ্ঠ হলো রাষ্ট্রটা, সেটা কিন্তু আতুর ঘরের বাইরে আসেনি তখন থেকে কিন্তু বাঙালি মুসলমানের সম্বিত ফিরতে শুরু করলো। 1947 সালের আগস্টে, তোমার 14 আগস্ট পাকিস্তান গঠিত হলো। নভেম্বর মাসে, ওই বছর 1947 সালের নভেম্বর মাসে পাকিস্তানের স্ট্যাম্প, পোস্টকার্ড, খাম, মানি অর্ডার ফর্ম এসব প্রকাশিত হলো। সেখানে দেখা গেল বাংলা নেই, ইংরাজি এবং উর্দু। এর প্রতিবাদে 1947, মানে তারিখগুলো মনে রাখবে, 1947 সালের নভেম্বর মাসে ঢাকাতে বাঙালি মুসলমান 4th শ্রেণীর কর্মচারীরা এর প্রতিবাদে ঢাকায় মিছিল করেছে, চাকরি হারাবার ভয়কে উপেক্ষা করে। যে বাঙালি মুসলমান পাকিস্তানের জন্য এত আন্দোলন করলো, তাদেরকে নানা স্বপ্ন দেখা হলো, তাদের মুখের ভাষাটাই আজকে কেড়ে নেওয়া হচ্ছে। পাকিস্তানের স্ট্যাম্প, পোস্টকার্ড, খামতে আমার বর্ণমালার কোনো স্থান নেই। এই প্রথম শুরু হলো এখান থেকে। এবং তারপরে ইতিহাস অনেকে, আমি এর আগেও আলোচনা করেছি। এবং এখানে দেখবে এই যে আমি যে কথাগুলো বললাম, এই সত্যতা দেখবে পাকিস্তানের প্রথম সেন্সাস রিপোর্টে। 1951 সালে পাকিস্তানে প্রথম জনগণনা হয়। সেই জনগণনার রিপোর্টে দেখা যায় যে পাকিস্তানে উর্দুভাষী
মানে পাকিস্তানে উর্দুভাষীদের নিয়ন্ত্রণে, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, তাদের শাসন ক্ষমতায় নিয়ন্ত্রণ করছে উর্দুভাষীরা। সেই পাকিস্তানের প্রথম যে জনগণনা হলো, সেন্সাস হলো, সেখানে দেখা গেল উর্দুভাষীদের সংখ্যা হচ্ছে 3.3% মাত্র। 3.3% জনগণ হচ্ছে উর্দু স্পিকিং। আর তাহলে বাকি থাকলো কত? প্রায় 97% মানুষ হচ্ছে নন উর্দু স্পিকিং। এর মধ্যে 56% হচ্ছে বাংলা। আর এই সমস্ত বৈজ্ঞানিক তথ্যকে অস্বীকার করে জিন্নাহ ঢাকায় বলেছিলেন 1948 সালের 21শে মার্চ ঢাকার ময়দানে, রেসকোর্স ময়দানে তিনি যে ভাষণ দিয়েছেন, তিনি একবারই এসেছিলেন পূর্ব বাংলা বা পূর্ব পাকিস্তান বা বাংলাদেশ যাই বলো, এবং তার কয়েক মাস পরে তো তিনি মারাই গেলেন। তিনি বলেছিলেন অনলি উর্দু অ্যালোন উইল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান, এবং এটা যারা বিরোধিতা করবে তারা পাকিস্তানের শত্রু। মানে আমার মাতৃভাষার অধিকারে যদি আমি দাবি করি তাহলে হয়ে যাব আমি পাকিস্তানের শত্রু। কাদেরকে বলছে? বাঙালি মুসলমানকে বলছে। এবং এই বাঙালি মুসলমান পাকিস্তান আন্দোলনের পক্ষে দাঁড়িয়েছিল বলেই কিন্তু কায়েদে আজম পাকিস্তানের কায়েদে আজম হতে পেরেছিলেন। লিয়াকত আলী খান, তিনি পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী হতে পেরেছিলেন। পরে তো উনি 1950 সালে উনি গুলিতে নিহত হলেন। এবং পাকিস্তানে আজ পর্যন্ত কোনো শাসক বা সরকার তার নির্দিষ্ট মেয়াদ পূর্ণ করতে পারেনি, আজ পর্যন্ত না। সমস্ত যারা প্রেসিডেন্ট বলো, প্রধানমন্ত্রী বলো, হয় গুলি খেয়ে মরেছে, নয় জেলে গেছে, নয় পালিয়ে গেছে। কোনো কিন্তু আজকে ধর্মের নাম করে পাকিস্তানকে, কিন্তু পাকিস্তানের চেহারাটা আজকে কি আমরা দেখতে পাচ্ছি। এবং এই ধর্মটা বাংলাদেশের মানুষের মধ্যে চাপিয়ে দেওয়ার জন্য পাক এজেন্টরা নানাভাবে ষড়যন্ত্র করেছে, এবং তাদের মধ্যে বাঙালি মুসলমানদের একটা অংশকেও তারা পেয়েছে। এবং এই যে তথাকথিত যে জুলাই বিপ্লবের কথা বলা হয়, যা আসলে মার্কিন সাম্রাজ্যবাদের ডলার পুষ্ট একটি ধর্মীয় জঙ্গি অভ্যুত্থান ছাড়া অন্য কিছু নয়, সেটাও তার পিছনেও কিন্তু কাজ করেছে পাকিস্তানের গুপ্তচর সংস্থা এবং অন্যান্য সংস্থাগুলো। এবং এখান থেকে এগুলো আমাদের বুঝতে গেলে পরে বাংলাদেশের ইতিহাসটা আমাদের এই ভারতীয় উপমহাদেশকে বুঝতে গেলে পরে বাংলাদেশের ইতিহাস, বিশেষ করে 21শে ফেব্রুয়ারির ইতিহাসটা সব থেকে গৌরবোজ্জ্বল ইতিহাস। আমার কাছে এর থেকে বড় গৌরবোজ্জ্বল ইতিহাস আমার কাছে সামনে নেই। কারণ যে দেশকে ভাগ করা হলো, যে জাতিকে ভাগ করা হলো ধর্মের ভিত্তিতে, সেই মানুষ সামান্য সময়ের ব্যবধানে ইউটার্নে ঘুরে ধর্মের ঊর্ধ্বে উঠে ভাষাকে অবলম্বন করে, ভাষার দাবিতে তারা রক্ত ঝরিয়ে, সালাম বরকত রফিকের রক্ত ঝরিয়ে, এই রক্ত প্রথম বীজকে বপন করেছিল, স্বাধীন বাংলাদেশের বীজকে, বাঙালি নিজের স্বাধীন রাষ্ট্রচিন্তাকে। এবং এখান থেকে শুরু হলো বাঙালির নিজস্ব যে রাষ্ট্র, তাকে প্রতিষ্ঠা করার লড়াই। এবং ভাষার কোনো ধর্ম পরিচয় নেই, ভাষার কোনো মানে জাতপাতের পরিচয় নেই, বর্ণ পরিচয় নেই, ভাষার কোনো শ্রেণী পরিচয় নেই। একজন বাঙালি তিনি বড়লোক হতে পারেন, গরিব হতে পারেন, চাষি হতে পারেন, শ্রমিক হতে পারেন, মধ্যবিত্ত হতে পারেন, কেরানি হতে পারেন, ধনী হতে পারেন, কিংবা মালিক হতে পারেন, তার সবাই কিন্তু আমরা বাংলা ভাষা দিয়ে কথা বলি। এই ভাষার সূত্রে কিন্তু আমরা এক এবং অভিন্ন, এবং এটাই হচ্ছে জাতি পরিচয়ের মূল ভিত্তি। এবং এটাকে গুলিয়ে দিয়েই পাকিস্তান রাষ্ট্র কায়েম করা হয়েছিল। শুধুমাত্র সেখানেও কিন্তু লক্ষ্য ছিল আমার ভাষা পরিচয়কে, আমার জাতি পরিচয়কে গুলিয়ে দিয়ে পাকিস্তান কায়েম করা হলো, কিন্তু সেখানে মূল লক্ষ্য কিন্তু ধর্ম নয়, সেখানে মূল লক্ষ্য হচ্ছে উর্দুভাষীদের নিজস্ব হোমল্যান্ড। কারণ উর্দুভাষীরা ছিল সামান্য সংখ্যক, তারা মূলত উত্তরপ্রদেশের, বিহারের কিছু অংশে তাদের অবস্থান, একটা জেলা তারা হোদ করতে পারে, কিন্তু একটা প্রদেশও তাদের ক্ষমতা, তাদের জনসংখ্যা দিয়ে একটা প্রদেশও নির্মাণ করা যায় না। এবং তারা ছলে বলে কৌশলে অন্যের ভাষা, মুখের ভাষা কেড়ে নিয়ে, আজকে বালুচিস্তানের বালুচদের মুখের ভাষা কেড়ে নেওয়া হচ্ছে, বাঙালিদের মুখের ভাষা কেড়ে নেওয়ার চেষ্টা হয়েছিল, ব্যর্থ হয়েছে। পাকিস্তান ভেঙে গেছে, বাংলাদেশ তৈরি হয়েছে, এবং সেটা যতই টালমাটাল হোক বাংলাদেশ থেকে যাবে। এবং শেষ পর্যন্ত ঘড়ির পেন্ডুলামের মতো
অখণ্ড যে সত্তা, বাঙালি সত্তা, অসাম্প্রদায়িক জাতিসত্তা, সেটা ঘড়ির পেন্ডুলামের মতো তার সেন্ট্রাল পয়েন্টে সে ফিরে আসবে। এটুকু আমি নিজে বিশ্বাস করি। কারণ বাঙালি সত্তার মধ্যে, বাঙালি পরিচয়ের মধ্যে যে আমার গৌরব আছে, সেই গৌরব শুধু ধর্মীয় পরিচয় দিয়ে ঢাকা দেওয়া যাবে না, সেটা দিতে পারেনি পাকিস্তান। এবং আজকে তুমি পাকিস্তানে দেখো তাকিয়ে, পাকিস্তানের 4টে প্রদেশের মধ্যে 3টে প্রদেশ বিদ্রোহ করছে। বালুচিস্তান, খাইবার পাখতুনখোয়া এবং সিন্ধ, 3 জায়গাতেই বিদ্রোহ। তারা বিদ্রোহ করছে কাদের বিরুদ্ধে? পাঞ্জাবি শাসনের বিরুদ্ধে। কেন? পাঞ্জাবিরাই তারা সমস্ত পাকিস্তানকে নিয়ন্ত্রণ করছে। এবং পাকিস্তানের মন্ত্রী তো একটা রাবার স্ট্যাম্প, প্রধানমন্ত্রী চালাচ্ছে হচ্ছে ফৌজি শাসকরা, ফৌজরা, সেনাপ্রধান কি আসিফ মনির না কি নাম, তিনি কিছুদিন আগে একটা বক্তৃতা দিয়েছেন। সে বক্তৃতা ভাইরাল হয়েছে, আমরা ইউটিউবে সবাই অনেকেই শুনেছি, আমি নিজেও শুনেছি সেটা। সেখানে তিনি বলছেন 1946, 1940-এর লাহোর প্রস্তাবের ভিত্তিতে আবার পাকিস্তানকে পুনর্গঠিত করতে হবে, আবার সেই জাগরণ তৈরি করতে হবে, সেই ধর্মীয় জাগরণ, যে জাতি নয়, ভাষা নয়, ঐতিহ্য নয়, শুধু ধর্মের আফিন খাইয়ে পাকিস্তানকে মজবুত করতে হবে। পারবে এটা করতে? এটা সম্ভব আজকে 21 শতাব্দীতে? এটা সম্ভব, সাময়িক। একটা কথা বলার আছে আমার। ধরুন বাংলাদেশ নিজের মহিমায় স্বাধীন হয়েছে, সমস্ত কিছু হয়েছে, ভারত তাকে সাহায্য করেছে, সব ঠিক আছে, এটা গেল ইতিহাস। বর্তমানে হঠাৎ করে বাংলাদেশের এই পাকিস্তান প্রীতি আবার এলো কি করে? এই পাকিস্তান প্রীতি আসার অনেকগুলো কারণ আছে। তার মধ্যে একটা কারণ হচ্ছে বাংলাদেশের মানুষের শৈথিল্য। তারা ভেবেছে যে আমরা তো আমাদের নিজের দেশকে কায়েম করে নিয়েছি, বিশেষ করে শাসক সম্প্রদায়, সে এমনকি যারা মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি বলে নিজেদের দাবি করে, আমি তাদের কথাই বেশি করে বলবো এখানে, যে তাদের মধ্যে যে শৈথিল্য এবং যে চিন্তাহীনতা এবং ভবিষ্যৎ সম্পর্কে যে উদাসীনতা, শুধু আমি একটা ব্রিজ করলাম, মেট্রো রেল করলাম, পদ্মা সেতু করলাম, ফ্লাইওভার করলাম, নতুন বিমানবন্দর করলাম, বা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করলাম, এই উন্নয়নগুলো প্রয়োজন, কিন্তু সবার আগে প্রয়োজন হচ্ছে শিক্ষার উন্নয়ন, মানুষের চেতনার উন্নয়ন, যে মানুষের মস্তিষ্কের অন্ধকার দূর করা। এবং সেই অন্ধকার দূর করতে হলে প্রয়োজন সবার আগে হচ্ছে শিক্ষা, এবং শিক্ষার প্রসার ঘটানো, আধুনিক বিজ্ঞান মনস্ক যুক্তিবাদী শিক্ষা। সেই শিক্ষা, ওখানে কুদ্রিতে ক্ষুদার শিক্ষা কমিশন তৈরি করা হয়েছিল স্বাধীনতার পরে, এবং সেখানে মৌলবাদীরা তার বিরোধিতা করেছিল। সেই শিক্ষা কমিশনের রিপোর্ট আজকে আমাদের কাছে আছে, কিন্তু তা কার্যকর হয়নি। এবং একটি দেশে একমুখী শিক্ষা হওয়া যাবে, বিজ্ঞান মনস্ক যুক্তিবাদী শিক্ষা, যেখানে মানুষকে যুক্তিবাদী করবে, অন্ধ বিশ্বাস থেকে, কুসংস্কার থেকে মুক্ত করে যুক্তিবাদী জ্ঞানের আলোতে মানুষকে নিয়ে আসবে, এই হচ্ছে শিক্ষার উদ্দেশ্য এবং লক্ষ্য হওয়া উচিত। কিন্তু বাংলাদেশে সেই শিক্ষার প্রসারটা ঘটেনি। কুদ্রিত ক্ষুদার শিক্ষা কমিশন আজও সেখানে বস্তাবন্দি হয়ে পড়ে আছে। পরিবর্তে কি হয়েছে? মাদ্রাসা শিক্ষা, সেই মধ্যযুগীয় শিক্ষা। আমাকে ডক্টর আহমেদ শরীফ একটা সাক্ষাৎকারে আমাকে যে সাক্ষাৎকারে সেখানে তিনি বলেছেন, তিনি বিদ্যাসাগরের উদাহরণটা দিয়েছিলেন। তিনি বলছেন বিদ্যাসাগর হচ্ছে 19 শতাব্দীর সব থেকে আধুনিক মানুষ, কিন্তু এই লোকটা শিক্ষা গ্রহণ করেছে সব থেকে পশ্চাৎপদ শিক্ষা। তারপর তিনি বলছেন আমাকে যে এই পশ্চাৎপদ শিক্ষা গ্রহণ করা মানুষ যে একাডেমিক শিক্ষা পেয়েছিল সংস্কৃত কলেজে, সেটা ছিল পশ্চাৎপদ শিক্ষা। তার সিলেবাস ছিল 500 বছর আগে, 1000 বছর আগে, 1500 বছর আগে। সেই শিক্ষায় শিক্ষিত মানুষ কি করে আধুনিক হলেন? সব থেকে আধুনিক বিজ্ঞান মনস্ক মানুষ কি করে হলেন? সংস্কার মুক্ত কি করে হলেন? তিনি বলছেন এই মানুষটি নিজের উদ্যোগে ইংরেজি শিখেছেন, এবং ইংরেজি শিখে তিনি ইউরোপের শিল্প, সাহিত্য, সংস্কৃত, দর্শন, বিজ্ঞান চর্চা এই সমস্ত বই পড়ে নিজে তা আত্মস্থ করেছেন, এবং আত্মস্থ করে তিনি আধুনিক মনস্ক, বিজ্ঞান মনস্ক হয়েছেন।
এবং এটা যদি তিনি যদি নিজের চর্চায় যে পড়াশোনার সিলেবাসের বাইরে যেটা পড়েছেন সেটা যদি তিনি না পড়তেন, তাহলে বিদ্যাসাগর সেই কুপমণ্ডকই হয়ে থাকতেন। যেই বিদ্যাসাগরকে আমরা পাই যে সব থেকে আধুনিক মানুষ, ঊনবিংশ শতাব্দীর সব থেকে ঋজু বলিষ্ঠ আধুনিক মানুষ, সেই বিদ্যাসাগরকে আমরা পেতাম না। তিনি সেই 500 বছর 1000 বছর আগে টোলের যে শিক্ষা, সেই শিক্ষায় নিমজ্জিত থেকে একজন কুপমণ্ডক হয়ে থাকতেন বড়জোর, এর বাইরে কিছু হতে পারতেন না। বিদ্যাসাগরকে আমরা পেতাম না। বিদ্যাসাগর অনেকেই ছিলেন, বিদ্যাসাগর একটা উপাধি, কিন্তু বিদ্যাসাগর বলতে আমরা একজনকেই বুঝি। সেই বিদ্যাসাগর হচ্ছে সব থেকে আধুনিক মনস্ক মানুষ, এবং তার যে মেরুদণ্ড সেটা আজকের যুগেও বিরল। আহমেদ শরীফ তার বাড়িতে, ধানমন্ডির বাড়িতে বসে আমাকে সাক্ষাৎকার এই কথাগুলো বলেছিলেন, এবং এখানে থেকেই তিনি বলেছিলেন যে আধুনিক শিক্ষা, বিজ্ঞান মনস্ক শিক্ষা যদি বাংলাদেশে প্রয়োগ করা না হয়, যদি এই মাদ্রাসা শিক্ষা থাকে, এই 1200 বছর 1400 বছর আগেকার যে সিলেবাস, যে চিন্তা, সেগুলো যদি থাকে, তাতে অন্ধত্ব আসবে, তাদের জ্ঞানের আলো চোখে ফুটবে না। এবং সেই প্যারালাল শিক্ষা, এবং শুধু মাদ্রাসা শিক্ষা নয়, মাদ্রাসা শিক্ষাকে এবং আধুনিক যে শিক্ষা, যে সরকার নিয়ন্ত্রিত যে শিক্ষা, তার সমান্তরাল করে দেওয়া হলো। এবং সেখানে ঢাকা ইউনিভার্সিটিতে মাদ্রাসা থেকে পাশ করে, এবং সেখানে নম্বর দেওয়া হয় 100-তে 99, 98 নিচে কেউ নম্বর পায় না, ধারাভাবে নম্বর দিয়ে দেওয়া হয়। সেই নম্বর নিয়ে যারা অন্য স্কুল থেকে পাশ করে আসে, তাদের থেকে তারা নম্বরের জোরে তারা ঢাকা ইউনিভার্সিটি দখল করে নিচ্ছে। এবং কয়েক বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষক, তিনি অধ্যাপনা করেছেন দীর্ঘদিন, তিনি বলেছেন, আমি বোধহয় 7 বছর না 8 বছর এই কলেজে, এই বিশ্ববিদ্যালয়ে পড়েছি, এবং বোধহয় 15-20 বছর বোধহয় আমি শিক্ষকতা করেছি। যে বিশ্ববিদ্যালয়কে আমি দেখেছি, যে বিশ্ববিদ্যালয় ছিল ভাষা আন্দোলনের সূতিকাগার, যে 1971-এর 1969-এর যে বিদ্রোহ, যে গণ অভ্যুত্থান, তার সূতিকাগার, এবং 1971-এ যে স্বাধীনতা সংগ্রাম, বাঙালির যে প্রথম স্বাধীন জাতিরাষ্ট্র প্রতিষ্ঠার যে স্বপ্ন, সেই স্বপ্নকে বাস্তবায়িত করে, শুধু স্বপ্নকে বাস্তবায়িত করা নয়, তাই স্বপ্ন দেখতে শিখিয়েছিল কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। আজকে সেই ঢাকা বিশ্ববিদ্যালয় বৃহত্তর মাদ্রাসায় পরিণত হচ্ছে। এটা তিনি 5-7 বছর তার আগে তার একটা ইন্টারভিউতে আমি শুনেছিলাম। এবং এখানে যদি বলছে শিক্ষার চেতনা জায়গা থেকে যদি আমি পিছিয়ে যাই, মধ্যযুগীয় ধর্মান্ধতার দ্বারা আমি আচ্ছন্ন হব, এবং সে বাংলাদেশে পরিণত তাই হয়েছে। এবং ওখানে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলা হয়েছে, মুক্তিযুদ্ধের স্মারক প্রতিষ্ঠা করা হয়েছে, কিন্তু মুক্তিযুদ্ধের চেতনার যে বৈশিষ্ট্য, যে মনন, সেটা মানুষের মধ্যে ধারণ করার হয়নি। শিক্ষার মাধ্যমে নয়, সংস্কৃতির মাধ্যমে নয়, এবং সরকারের নানা ব্যর্থতার মধ্যে কে কত টাকা চুরি করলো, এটার থেকে বড় কথা হচ্ছে মানুষের মননকে যদি হত্যা করা হয়, মননকে যদি পিছিয়ে দেওয়া হয়, তাহলে জাতির সব থেকে বড় ক্ষতি। কারণ জাতির মেরুদণ্ড হচ্ছে শিক্ষা, যে শিক্ষার দ্বারা আলোকিত হয়ে মানুষ ঋজু এবং বলিষ্ঠভাবে সামনের দিকে এগোতে পারে, দাঁড়াতে পারে। সেই জায়গাটাই ধ্বংস হয়ে যায় যদি বিজ্ঞান মনস্ক চিন্তা, বিজ্ঞান মনস্ক শিক্ষা, বিজ্ঞান মনস্ক ধারণা এবং স্বাধীন চিন্তা যদি করার অবকাশ না থাকে, এবং সেখানে ধর্মীয় যে কুপমণ্ডকতা, যে বাধা নিষেধ, সেখানে হিন্দু ধর্মদের মধ্যেও যদি এটা আসে, হিন্দু বাঙালিরাও পিছিয়ে যাবে। আমি যত ধর্মের দিকে ঝুঁকবো, তত আমি আধুনিকতার পরিবর্তে উল্টো দিকে হাঁটতে শুরু করব, অন্ধকারের দিকে যাব। রবীন্দ্রনাথের কোনো একটা লেখায় পড়েছিলাম, আমার এই মুহূর্তে মনে পড়ছে না কোথায় পড়েছিলাম, তিনি বলেছিলেন ভূতের গোড়ালি থাকে উল্টো দিকে, সে যত হাঁটে তত সে পিছন দিকে যায়। আমাদের এই যে কুপমণ্ডক শিক্ষা, ধর্মীয় যে অন্ধকারের শিক্ষা, সেটা যত আমরা গ্রহণ করব, আমরা ভাববো আমরা এগিয়ে যাচ্ছি, স্বর্গে যাচ্ছি কিংবা বেহেশতে যাচ্ছি, কিন্তু তত আমরা কিন্তু নরকের দিকে, অন্ধকারের দিকে আমরা এগিয়ে চলেছি। আধুনিক পৃথিবীটাও হচ্ছে জ্ঞান বিজ্ঞানের পৃথিবী। আমি পৃথিবীতে টিকে থাকতে গেলেও আমাকে আধুনিক মনস্ক হতে হবে, বিশ্বের সাথে প্রতিযোগিতা করে আমাকে দাঁড়াতে হবে। করতে পারি আমি, সেটা কথাটা হচ্ছে যে ধর্মীয়
যে ব্যাপারটা আপনি বলছেন, ধর্মে কিন্তু অনেক বিজ্ঞান ভিত্তিক বিষয়ও থাকে এবং সেই জিনিসগুলিকে কিন্তু মানুষ আচরণের মধ্যে নেয় না। মানে এটা আমার যা ধারণা, কেননা কিছু ধর্মগ্রন্থ আমারও পড়া রয়েছে, মানুষকে যদি প্রপারলি ধর্মাচরণ করে তাহলে সে কিন্তু মানুষে মানুষে ভেদাভেদকে ভুলতে শিখবে, সে কিন্তু প্রপারলি অগ্রগতির দিকে যাবে। কিন্তু আজকের দিনে দুঃখের বিষয় হচ্ছে যে ধর্ম জিনিসটা তারা যার মাধ্যমে শিখছে বা যেভাবে শিখছে সেটা হয়তো প্রপার নয়। সেই কারণে হিন্দু হোক বা মুসলিম, তারা কিছু কিছু ক্ষেত্রে, বেশ কিছু ক্ষেত্রেই মানে ভুল আচরণের দিকে বা ভুল ব্যবহারের দিকে যাচ্ছে আর কি। মানে এটা আমার ব্যক্তিগত মতামত। না, আমি তোমার সাথে পার্টলি সহমত, কিন্তু সম্পূর্ণ সহমত নই। কারণ হচ্ছে, আমি বাংলাদেশের যে মাদ্রাসা শিক্ষার যে সিলেবাস, আমি তোমাকে একটা উদাহরণ দিচ্ছি। না, বাংলাদেশের ক্ষেত্রে, এটা ভারতের ক্ষেত্রে না, আমি বাংলাদেশ নিয়ে আলোচনা করছি, তো বাংলাদেশটা করছি, কারণ বাংলাদেশ আমাদের কাছে একটা আদর্শ। আমি বাঙালি হিসাবে বা আমি বাংলাদেশ নিয়ে বেশি আলোচনা করি এবং আগ্রহটা বেশি এই কারণে, আমি 21শে ফেব্রুয়ারি নিয়ে 1985 সালে 21শে ফেব্রুয়ারি উদযাপন কমিটি গঠন করেছি। তখন আমাকে বলেছে অনেকে, আমরা 19শে মেটাও করতাম, যেটা 1961 সালে কাছাড়ে ভাষা আন্দোলন। আমাকে বলেছে, আপনি 19শে মে কাছাড়ে ভাষা আন্দোলন হয়েছে, তাহলে আপনি 21শে ফেব্রুয়ারি কেন স্মরণে কেন করলেন? আমি বলছি, 19শে মে আপনি জানতেন আমরা করার আগে? বলছেন, না, আপনাদের এই অনুষ্ঠানে তো শুনলাম। তাহলে 19শে মে স্মরণ কমিটি কেন করেননি? আমি বলছি, প্রথমত 21শে ফেব্রুয়ারির চেতনা নিয়েই কিন্তু 19শে মেটা হয়েছিল। 19শে মেটা যে সংগঠিত হয়েছিল তাতে 21-এর একটা অবদান ছিল, যে বাঙালি তার নিজের ভাষার দিয়ে তার নিজের জাতি পরিচয়কে রক্ষা করবে এবং তার ভাষার অধিকারটা তার জন্মগত অধিকার। এটা একটা কারণ। আর দ্বিতীয় কারণ হচ্ছে, 21শে ফেব্রুয়ারি হচ্ছে সেই আন্দোলন, যেই আন্দোলন আমাদেরকে ধর্মের ভিত্তিতে দ্বিখণ্ডিত করা হয়েছিল, সেই তাকে বাতিল করে দিয়ে আমাদের ঐক্যের রাস্তার আলোটা দেখিয়েছিল। এবং বাংলাদেশ আমার কাছে কিন্তু একটা আদর্শের জায়গা। এই কারণে যেটা আমি আগেও বললাম, যে ধর্মের ভিত্তিতে ভাগ করা হলো আমাকে, রবীন্দ্রনাথ নজরুল ভাগ হয়ে গেল ধর্ম দিয়ে। ভাবা যায় এটা নজরুল যদি বেঁচে থাকতেন, নজরুল যদি স্বাভাবিক থাকতেন, সুস্থ থাকতেন, মেনে নিতেন তিনি। রবীন্দ্রনাথ যদি বেঁচে থাকতেন, তিনি মেনে নিতেন। 1905 সালে যে বঙ্গভঙ্গ আন্দোলন হলো, বঙ্গভঙ্গ চক্রান্ত, তখন তিনি 22-23টা গান লিখেছিলেন, রাস্তায় মিছিল করেছিলেন, 16ই অক্টোবর রাখি বন্ধন করেছিলেন। এটা ওই উত্তরপ্রদেশের রাখি বন্ধন আর এই রাখি বন্ধন কিন্তু এক নয়। হিন্দু মুসলমানের ঐক্যের কথা বলেছিলেন। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার স্থল, পূর্ণ হোক, পূর্ণ হোক, এই উচ্চারণ রবীন্দ্রনাথের কাছ থেকে আমরা পেয়েছি। এবং তাদের স্বদেশ পর্যায়ের গানগুলো আমরা যদি দেখি, 22-23টা গান তিনি লিখেছিলেন। সেই গানগুলো প্রেরণা তো বাংলা এবং বাঙালির অসাম্প্রদায়িক পরিচয়। এই পরিচয়টাকে গুলিয়ে দিয়ে ধর্মকে সামনে এনে যেই দেশ, যে রাষ্ট্র গঠিত হলো, সেই তার থেকে ইউটার্নে ঘুরে তারা ভাষাকে অবলম্বন করে, বাংলা সংস্কৃতিকে অবলম্বন করে একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন। এবং এই রাষ্ট্রটা আমার কাছে, আমি তার নাগরিক নই, সে দেশের নাগরিক নই, আমি সেখানে বিদেশি নাগরিক, আমি ভারতীয় নাগরিক, পশ্চিমবাংলার মানুষ, কিন্তু আমার কাছে আদর্শের জায়গা হচ্ছে বাংলাদেশের ওই 21শে ফেব্রুয়ারি শহীদ মিনার, তাদের আত্মত্যাগ, জব্বার, বরকত, সলিম, রফিক, সালাম, রফিকদের রক্ত, যে রক্তপাতের মধ্য দিয়ে বাংলা নতুন ভাবে নবজাগরণ তৈরি হলো বাংলাদেশে। বাঙালির জাগরণ ঘটলো, শুধু বাংলাদেশের নয়। আমি যে বাঙালি, আমার এখানে যে রাষ্ট্রীয় আগ্রাসন চলে, হিন্দি বোম্বাই সিনেমার আগ্রাসন চলে, বাংলা সিনেমা সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেন, এরা কোণঠাসা হয়ে যায় যে আগ্রাসনের কাছে। সেখানে প্রতিরোধের উচ্চারণ আমাকে শেখায় কিন্তু 21শে ফেব্রুয়ারির চেতনা। কাজেই 21শে ফেব্রুয়ারি বাংলাদেশ আমার কাছে একটা আদর্শের জায়গা। হতে পারে সেটা আমার কাছে পররাষ্ট্র, মানে বিদেশি রাষ্ট্র, আমি সেখানে গেলে পাসপোর্ট নিয়ে যাই, কিন্তু সেখানে যখন গিয়ে পৌঁছই আমার মধ্যে শিহরণ জাগে একটা। আমি যখন যতবার গেছি বাংলাদেশে, সেখানে নানা রকম অনেক কিছু আছে, অনেক ধর্মীয় কুপগণ্ডতা আছে, ব্যভিচার আছে, দুর্নীতি আছে, ভ্রষ্টামি আছে, অশিক্ষা আছে, কুশিক্ষা আছে, নানা জিনিস আছে, ছলনা, চাতুরি, কি নেই সেখানে। কিন্তু তা সত্ত্বেও বরকতের রক্ত, রফিকের রক্ত রঞ্জিত যে মাটি,
30 লাখ শহীদের রক্তে রঞ্জিত যেই মাটি, যেই শহীদের রক্ত দিয়েছিলেন একটি বাঙালির রাষ্ট্র গঠন করার জন্য, আহমেদ শরীফ বলছেন যে 800 বছর পরে বাঙালি প্রথম স্বাধীন জাতি রাষ্ট্র পেয়েছে এই বাংলাদেশ। তো সেটা আমার কাছে বাঙালি হিসাবে আমার গর্বের জায়গা নয়, বাংলাদেশ আমার কাছে গর্বের জায়গা নয়, সেই জায়গা থেকে তো আমার গর্বের। এবং আমার বাংলাদেশ সম্পর্কে বর্তমানে যারা শাসন ক্ষমতা যারা ছিলেন জুলাই আগস্টের পর থেকে, তথাকথিত জুলাই অভ্যুত্থান আসলে যা ধর্মীয় জঙ্গি অভ্যুত্থান, যাকে সমর্থন করেছিলেন অনেক বামপন্থী চিঙ্কু বাম, যারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিলেন চীনের পরামর্শে এবং মার্কিন সাম্রাজ্যবাদের মদতে, তারাও সমর্থন করেছিলেন। তার মধ্যে বদিরুদ্দিন ওমর একজন, যাকে বাংলাদেশে বদ ওমর বলা হয়। এবং সেই লোকটি স্বাধীনতার সময় কি করেছিলেন, তিনি তার বয়স কত ছিল, তিনি যুদ্ধে গেছিলেন, যুদ্ধ করেছিলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। এই উর্দুভাষী মানুষটি, এরা কিন্তু প্রকারান্তরে বাংলাদেশকে আবার পাকিস্তান বানাতে চেয়েছিল এবং উর্দুর নিয়ন্ত্রণ থেকে মুক্ত হয়ে বাংলাদেশ যে স্বাধীন রাষ্ট্র হয়েছে এটা বদিরুদ্দিন ওমরটা মেনে নিতে পারেননি। এটা হচ্ছে চরম সত্য কথা। এবং এই উর্দুভাষীরা চেষ্টা করে গেছে এবং এখানেও আছে, এখান থেকেও মদত চায়, এই বাংলা থেকেও মদত চায়। বাংলাদেশ যাতে অস্থিরতা তৈরি হয়, একটা বিশৃঙ্খল রাষ্ট্র তৈরি হয়, সে যাতে পিছিয়ে যায় এবং আবার যাতে পাকিস্তানের শৃঙ্খলে সে আবদ্ধ হয়, এই চেষ্টাটা কিন্তু বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই চলছে। গোলাম আজম তিনি বাংলাভাষী, তিনি 1970 সালে বাংলাদেশ মুক্তিযুদ্ধে কিছুদিন আগে ওই পশ্চিম পাকিস্তানের শিকুরে গিয়ে বলেছিলেন 1952 সালে ভাষা আন্দোলন করা ভুল হয়েছে, আমাদের মাতৃভাষা, আমাদের মুসলমানের ভাষা হচ্ছে উর্দু। এই একই উচ্চারণ আমরা দেখেছি স্যার সৈয়দ আহমদের কণ্ঠে। এবং তারই ধারাবাহিকতায় ওই গোলাম আজম, যিনি বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা শুধু করেছেন তাই নয়, বাংলাদেশ মুক্ত হওয়ার পরেও এই ইসলামিক রাষ্ট্র মিশর মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঘুরে ঘুরে গিয়ে প্রচার করেছেন যাতে সেখানকার সরকার যাতে বাংলাদেশকে স্বীকৃতি না দেয়। চীন ভেটো দিয়েছে বাংলাদেশের স্বীকৃতির প্রশ্নে। এই জিনিসগুলো এবং মার্কিন সাম্রাজ্যবাদ, চীন এবং 56টা মুসলিম রাষ্ট্র কি ভূমিকা পালন করেছিল বাংলাদেশ যখন স্বাধীনতার লড়াই করছিল, যখন লক্ষ লক্ষ মানুষকে হত্যা করা হচ্ছিল, বাংলার মা বোনকে পাশবিক অত্যাচার করা হচ্ছিল, তখন কোথায় ছিল মানবিকতা, কোথায় ছিল মানবিক বাবুরা? চীন আমেরিকা একসাথে তো বিরোধিতা করেছে। চীনের অস্ত্র নিয়ে, মার্কিন ডলার নিয়ে আমার বাংলার মা বোনকে হত্যা করা হয়েছে। তারা হতে পারে বাংলাদেশের মানুষ, কিন্তু রক্তের সম্পর্কে বাংলা এবং বাঙালি এক এবং অখণ্ড। আহমেদ শরীফ বলেছেন যে রাষ্ট্রীয় বিভাজন দিয়ে জাতিসত্তাকে বিভাজন করা যায় না। এবং এখানেই আমার হচ্ছে বাংলাদেশ সম্পর্কে আমার আগ্রহের জায়গাটা এখানে। এবং এই জায়গাগুলো কোনো চর্চা হয়নি আমাদের দেশে। এই যে স্যার সৈয়দ আহমেদের উদ্যোগ এবং আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ গিয়াসউদ্দিন, তারা যেই চক্রান্তগুলো করেছিলেন, সেই চক্রান্তগুলো কার্যকর করার ক্ষেত্রে কি কি ভূমিকা পালন করা হয়েছে, কোনো চর্চা হয়েছে? এখানে আলোচনা হয়েছে? কেউ বলে এগুলো? 21শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলন, আমার ভাই রক্তের আগুনে, এই গান করলাম আর একটা স্বরচিত কবিতা পড়লাম, আমার দায়িত্ব শেষ হয়ে যায় না। বাংলাদেশ আমাকে দিশা দিয়েছে 21শে ফেব্রুয়ারি, 1969-এর গণ অভ্যুত্থান, 1971-এর মহান মুক্তিযুদ্ধ। এবং এই মুক্তিযুদ্ধকে নস্যাৎ করার জন্য বদিরুদ্দিনের মতো লোকরাও কিন্তু কম চক্রান্ত ষড়যন্ত্র করেননি। মুজিবের সমালোচনা থাকতে পারে, বঙ্গবন্ধুর সমালোচনা নিশ্চয়ই আছে, সমালোচনার ঊর্ধ্বে কেউ নন, কিন্তু তার ভূমিকাগুলোকে নস্যাৎ করে দেব? একটা মানুষ পাকিস্তানের 23 বছরের রাজত্বে, শোষণ শাসনে অর্ধেকের বেশি সময় তিনি জেলে ছিলেন। কেন ছিলেন তিনি? আপনি কদিন ছিলেন জেলে? বদিরুদ্দিন ওমর কদিন জেলে ছিলেন পাকিস্তান আমলে? কিংবা বাংলাদেশ আমলে জেলে গেছেন কোনদিন? কিন্তু শেখ মুজিবুর রহমান কি কারণে? তার কোনো অবদান নেই, তার ভাষা আন্দোলনে অবদান নেই। কিন্তু 1961 সালে, 1948 সালের 11ই মার্চ যে হরতাল হয়েছিল, সেখানে শেখ মুজিবুর রহমান ভাষা আন্দোলনের কারণে গ্রেপ্তার হয়েছিলেন। তার অবদান নেই। তিনি ভাষা আন্দোলন নিয়ে বই লিখে ভেবেছেন উনি যা বলবেন সেটাই সত্যি হয়ে যাবে। একজন আহত মানুষকে তিনি রিস্কায় পাশে বসিয়ে, রক্ত ঝরছে, তাকে নিয়ে হসপিটালে যাচ্ছেন। শেখ মুজিব ভাষা আন্দোলনে কোনো অবদান নেই। এইরকম ভাবে মিথ্যাচার করা হয়েছে। বলছে মুক্তিযুদ্ধে তার কোনো অবদান নেই। তাহলে মুক্তিযুদ্ধ কি আপনার অবদান?
বদরুদ্দিন ওমরের অবদান, আপনি কি করেছিলেন, আপনার ভূমিকা কি ছিল, আপনার পার্টি কি ভূমিকা নিয়েছিল, দুই কুকুরের লড়াই, এই তত্ত্ব কারা দিয়েছিল? আমরা ভুলে গেছি, ইতিহাস ভুলে যায় এত সহজে, ইতিহাস ফিরে আসে বারবার। আপনি আজকে নেই, কিন্তু আপনারও মূল্যায়ন হবে আগামী দিনে, এবং যারা আপনার সাকরের যারা আছে তাদেরও মূল্যায়ন হবে। কারণ ইতিহাস, বাঙালি একটা বড় মহান জাতি, সেটা এখনো সংগঠিত হয়নি, কিন্তু এই শেপ নেবে বাঙালি, এবং অসাম্প্রদায়িক বাঙালি জাতিসত্তা আগামী দিনে নিশ্চয়ই দাঁড়াবে, এবং তার মূল ভিত্তি হবে কিন্তু 21শে ফেব্রুয়ারির যে ভাষা আন্দোলন, অসাম্প্রদায়িক জাতি চেতনা, এখান থেকে আমাদের কাছে শুরু। এবং এটাকে গুরুত্ব দেয়নি আওয়ামী লীগ সরকার, বর্ণ সরকারগুলো, তারা স্রোতে গা ভাসিয়ে দিয়েছে এবং মানুষকে যে গড়ে তোলানো। কিন্তু যারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধী, যে কায়েমি স্বার্থবাদী পাকিস্তানপন্থী অনুচর, যারা ঘাতক দালাল 1971-এ, তাদের বংশধররা, তারা কিন্তু তাদের নিজেদের কাজ করে গেছে অলক্ষ্যে, তারা কিন্তু বিশ্রাম নেয়নি। আর আমরা মুক্তিযুদ্ধ করে বিশ্রাম নিয়ে, কেউ ভাতা নিয়ে গভীর ঘুমে চলে গেছি। আর আমাদের যারা ঘাতক তারা দাপিয়ে বেরিয়েছে, বাঙালির যারা ঘাতক তারা দাপিয়ে বেরিয়েছে, এবং বাংলাদেশকে একটা নরককুণ্ডে পরিণত করার জন্য চক্রান্ত চলেছে। এবং এখানে মুক্তিযুদ্ধের চেতনা আবার ফিরে আসবে। এবং এই জায়গা থেকে, যেই প্রশ্নটা তুমি করলে যে বাংলাদেশ কেন এই পিছু হটলো, যে মুক্তিযুদ্ধের চেতনা, সংখ্যালঘুদের প্রতি অত্যাচার, হ্যাঁ, তো এইসব নিয়ে ওখানকার বামপন্থীরা কোনোদিন সরব হয়েছে, বলেছে, এবং তারা তো আড়াল করেছে, কেন বলছে বাংলাদেশে কোনো সাম্প্রদায়িকতা নেই, সাম্প্রদায়িক বিদ্বেষ নেই, সব নাকি ভারতবর্ষ আছে। ভারতবর্ষ আছে, অবশ্যই আছে, যেটা আমরা নিন্দা করি। কিন্তু দীপুচন্দ্র দাসের যে ঘটনা ঘটেছে, কিংবা তারপরেও হয়ে চলেছে, না, দীপুচন্দ্র দাস তো এখন ঘটলো, তার আগে থেকে ঘটেনি, কত ঘটনা ঘটেছে, এবং কিভাবে মিথ্যাচার করা হয়েছে। 1992 সালে 6ই ডিসেম্বর বাবরি মসজিদ ভাঙা হয়, তার আগে 1 বছর 1.5 বছর আগে ইনকিলাব পত্রিকা, এক প্রচন্ড রকম ধর্মান্ধ, সাম্প্রদায়িক এবং বাংলাদেশের স্বাধীনতা বিরোধীদের কাগজ, ওই মান্নানের কাগজ, সেও যুদ্ধ অপরাধী এরা সব, এবং এদের কাগজে বাবরি মসজিদ ভাঙার 1.5 বছর আগে কাগজে হেডলাইন করে দিল, বাবরি মসজিদ ধূলিসাৎ করে দেওয়া হয়েছে, এবং সেখানে হিন্দুদের উপর আক্রমণ হলো, সংখ্যালঘুদের উপর আক্রমণ হলো, বন্দীদের আক্রমণ হলো, ধর্মান্তরিত করা হলো, ধর্ষণ করা হলো। রাস্তায় নেমেছিল বামপন্থীরা, বদরুদ্দিন ওমর নেমেছে রাস্তায়, প্রতিবাদ করেছে। আমি আল মাহমুদকে প্রশ্ন করেছিলাম যে বাংলাদেশের যে 1992 6ই ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের দায় বাংলাদেশের হিন্দুদের কেন নিতে হবে? বাংলাদেশের হিন্দুরা তো বাবরি মসজিদ ভাঙেনি, তাকে সমর্থন করেনি। বলছে না, বাংলাদেশের হিন্দুদের এটা কোনো দায় নেই, এমনকি ভারতের হিন্দুদেরও দায় নেই, এটা RSS এর এবং বিজেপির দায়। তিনি আল মাহমুদ আমাকে সাক্ষাৎকারে বলেছেন এই কথা। আমি বললাম তাহলে এখানে হিন্দুদের উপর আক্রমণ হলো কেন? বলছে কিছু তো হয়ই, একটা অত বড় একটা মসজিদ ভেঙে ফেলা হলো, ঐতিহাসিক মসজিদ, তার তো কিছু আলোড়ন হয়। আমি আলোড়ন কবার হবে? এর আগে তো একবার আলোড়ন হয়ে গেছিল, আমি তারিখটা দিয়ে বলে গেছিলাম যে ইনকিলাব পত্রিকার এত তারিখে প্রথম পাতায় 3 কলম হেডলাইন লেখা হয়েছিল, তখন কিন্তু বাবরি মসজিদ ধূলিসাৎ হয়নি, তখন তার 1.5 বছর পরে হয়েছে। তো তখনই তো আলোড়ন জানি আর হিন্দুদের প্রতিশোধ নেওয়া হয়ে গেছে, তাহলে দ্বিতীয়বার কেন নেওয়া হলো? আল মাহমুদ কোনো উত্তর দিতে পারেনি। এবং এইগুলো কিন্তু চক্রান্ত করে বারে বারে হয়েছে এটা। এবং হাসিনা সরকার, হাসিনার আমি সমর্থন করি না সমস্ত বিষয়ে, এবং তিনি যদি সচেতন হতেন, তিনি যদি অনুভব করতে পারতেন, তিনি যদি বাঙালি সত্তাকে স্পর্শ করে থাকতে পারতেন, শিকড়ে যাক তার যদি পা থাকতো, স্পর্শ থাকতো, অনুভব থাকতো, তিনি কিন্তু বুঝতে পারতেন যে জমির নিচ দিয়ে কোন স্রোত বয়ে চলেছে। এই উল্টো স্রোতটা কিন্তু তিনি টের পাননি। এই টের না পাওয়াটা নির্বুদ্ধিতা শুধু নয়, স্রোতে গা ভাসিয়ে দিয়ে তিনি ভেবেছেন আমি প্রধানমন্ত্রী আছি, আমার দল 15 বছর ধরে ক্ষমতায় আছে, আমরাই থাকবো, আমাদের ইচ্ছা মতোই চলবে। এবং দুর্নীতি হয়েছে, মানুষ লাঞ্ছিত হয়েছে, অনেক ক্ষেত্রে হয়েছে তো এসব ঘটনা। এসব কেন হবে একটা মুক্ত স্বাধীন দেশে, গণতান্ত্রিক দেশে কেন হবে? আমার কথা এখন ব্লগারদের হত্যা করা হয়েছে,
যে মুক্ত স্বাধীন চিন্তার কথা যারা বলেছে তারা কেন মারবে? তুমি ধর্মের কথা বলছো, তোমাকে কেউ মারছে না, তুমি কেন মারবে? তুমি ডিবেটে আসো, আলোচনায় আসো। একের পর এক ব্লগারকে মারা হয়েছে, অভিজিৎ রায় থেকে শুরু করে কত ব্লগারকে মারা হয়েছে, ভয় দেখানো হয়েছে, শাসানো হয়েছে, তারা দেশান্তরিত হয়েছে, প্রকাশককে মেরে দেওয়া হয়েছে যারা প্রগতিশীল মুক্ত চিন্তার বই ছাপেন। এগুলোর পক্ষে তো দাঁড়াননি তারা। অভিজিৎ রায় বাবা চোখে জল ফেলে বিদায় নিলেন, তার পুত্রের হত্যাকারীদের বিচার তিনি দেখে যেতে পারলেন না। কেন হবে এটা? কেন আমার কথা আমি মুক্ত কণ্ঠে বলতে পারবো না? কেন আমার গলায় ছুরি বা চাকু চালানো হবে? আমি যদি ভুল বলে থাকি আমার সাথে ডিবেটে আসো। কেন দাউদ হায়দার দেশে থাকতে পারলেন না ৭৪ সালে? তখন মুজিব জীবিত, বঙ্গবন্ধু জীবিত, তাকে চলে আসতে হলো কলকাতায়। অন্নদা শঙ্করের বাড়িতে ছিলেন তিনি কিছুদিন। পরবর্তী পর্যায়ে আমরা দেখলাম তসলিমা নাসরিনকেও বিদায় নিতে হলো। তসলিমা নাসরিনের সাথে আমি দেখা করেছিলাম 1992 সালে তার ওই কাকরাইলের ফ্ল্যাটে। 92 না 94, হ্যাঁ না 94-তে। এবং তিনি বললেন যে আমাকে যদি দেশ থেকে চলে যেতে হয় তাহলে আমি চাইবো কলকাতায় যেতে কিংবা পশ্চিমবাংলা যেতে, ওটা আমার দ্বিতীয় স্বদেশ। বাংলাভাষী মানুষ, আমি বাঙালি লেখক, আমি বাংলাভাষী। আমি তসলিমার সবকিছু সমর্থন করি বা না করি সেটা প্রশ্ন নয়, আমি তো তসলিমার বিরুদ্ধেও লিখেছি। তার মানে এই নয় যে তাকে আমি গলা ফেলে দেব। তিনি কলকাতায় এলেন, কলকাতায় ছিলেন এবং নির্বিঘ্নেই ছিলেন। তিনি বইমেলায় আমাদের স্টলে এসেছেন, ঘুরেছেন, থেকেছেন তিনি এখানে। তাকে জঙ্গি মিছিল করে তাকে এখান থেকে বিতাড়িত করা হলো। বামফ্রন্ট সরকার বলিষ্ঠভাবে তার পক্ষে দাঁড়াতে পারলো না, তার বই নিষিদ্ধ করে দেওয়া হলো। যদিও বুদ্ধবাবু বলেছেন যে বই নিষিদ্ধ করার পক্ষে আমি হই। এইগুলো দৃষ্টান্ত ভালো নয়। এগুলো এই যে আগে হিন্দুত্ববাদী চেতনা জাগছে, তার পিছনে কারণগুলো খুঁজতে হবে তো ভাই। আমি একজন লেখককে যদি বাংলাতে রবীন্দ্রনাথের জন্মভূমিতে স্থান দিতে না পারি, নজরুলের জন্মভূমিতে যদি প্রোটেকশন দিতে না পারি একজন বাংলাভাষী লেখককে, তাহলে কি নিয়ে আমি গর্ব করব? কিসের বামফ্রন্ট? কেন আমি তাকে সেটা দিতে পারবো না? কেন আমি নতজানু হব সে কয়েকজন উচ্ছৃঙ্খল ধর্মান্ধতার কাছে? কেন আমি বলিষ্ঠভাবে দাঁড়াতে পারবো না? তার মানে আমি এত বছর শাসন করেও তাদের সেই শিক্ষা দিতে পারিনি, অসাম্প্রদায়িক চেতনায় দীক্ষিত করতে পারিনি। তার জন্যই অশিক্ষিত বর্বর কিছু ধর্মান্ধ মানুষ তাদের এদের সাধারণ মানুষকে উস্কাতে পারছে, তার জমি পেয়ে যাচ্ছে। ব্যর্থতাটা কার? ব্যর্থতা আমার। আমরা যারা শাসন ক্ষমতা রয়েছে, যারা শিক্ষা, শিল্প, সাহিত্য, সংস্কৃতি চর্চার কথা বলি, এইগুলো আসবে না। শুধু 21শে ফেব্রুয়ারি শহীদ মিনারে মারা দিলাম আর ভোটের সময় বললাম বাংলা ভাষা আক্রান্ত আজকে হয়েছে। হিন্দির আগ্রাসন আজকে চলছে। 1937 সালে তামিলনাড়ুতে স্কুলে হিন্দি চাপানোর বিরুদ্ধে আন্দোলন হয়নি? কারা চাপাতে গেছিল? তখন কি আরএসএস করেছিল? তোমরা যা করেছো তাই তো এরা করছে। আমি নিজে সংগঠন করেছি 1985 সালে বাংলা ভাষা আক্রান্ত বলে, বাংলা ভাষার স্বাধিকার রক্ষার জন্য, হিন্দি আগ্রাসনে প্রতিরোধ করতে। তখন কারা ছিল ক্ষমতায়? বিজেপি ছিল, আরএসএস ছিল। এগুলো গুলিয়ে দেওয়া হচ্ছে সমস্ত দেশে। আমাদের এখানে ওখানে গোলানো হচ্ছে। হিন্দির আগ্রাসনটা আজকের নয়। এরা যে আজকে যারা করছে তারা শুধু নয়, তাদের লেজটা অনেক দূরে। 1937 সালে তামিলনাড়ুতে বিদ্রোহ হয়েছে, আন্না দুরাই এরা প্রতিবাদ করেছেন। রাজা গোপালাচারী এটা হিন্দি চাপাতে চেষ্টা করেছিলেন তিনি। আমার এখানে যে মানভূমির আন্দোলন, সেইটা নিয়ে চর্চা করেছে কেউ? হয় এখানে? ইদানিং এখানকার যে একটা সংগঠন যারা মঙ্গল শোভাযাত্রা করেন, একমাত্র সংগঠন, তারা প্রথমেই চালু করেছেন এখানে 1লা বৈশাখ বাঙালির অসাম্প্রদায়িক জাতীয় উৎসব কে উপলক্ষ করে যে মঙ্গল শোভাযাত্রা, তার বর্ণাঢ্য শোভাযাত্রা হয়, তারা সেটা করছেন। এই মানভূম দিবসটা পালন করেন। এখন কেউ করছেন 1লা নভেম্বর। 1লা নভেম্বর আমার পুরুলিয়া জেলা, মানভূম জেলার 5টি থানা বাদ দিয়ে যে পুরুলিয়া, সেই পুরুলিয়া বাংলাতে যোগ হলো 1956 সালের দীর্ঘ আন্দোলনের ফলে। সেই ইতিহাস আমরা জানি, আমরা স্মরণ করি। 19শে মে
কাছাড়ে যে ভাষা আন্দোলন, তা নিয়ে আমাদের কোনো আবেগ আছে? আবেগ শুধুমাত্র লোক দেখানো আবেগ। আমাদের অন্তর থেকে আমরা অনুভব করি, আমাদের মস্তিষ্কে যন্ত্রণা হয় যে আমার ভাই মারা গেছিল। কমলা ভট্টাচার্য 18 বছরের মেয়ে, সে আগের দিন মাধ্যমিক পরীক্ষা দিয়ে পরের দিন আন্দোলনে যোগ দিয়ে গুলি খেয়ে মারা গেল। আমার কোনো দায় অনুভব হয় না যে আমার বোনটা মারা গেল বাংলা ভাষার জন্য? সেই ভাষাটা, যেই ভাষায় আমি কথা বলি, আমি মনের ভাব প্রকাশ করি। ধর্ম ছাড়া একজন মানুষ বাঁচতে পারে। একজন নাস্তিক, সে ধর্ম মানে না, তার বেঁচে থাকতে কোনো অসুবিধা হয় না, কিন্তু ভাষা বাদ দিলে ধর্মের প্রচার করা সম্ভব নয়। কারণ আমরা ভাষায় চিন্তা করি, ভাষায় আমরা মনের ভাব প্রকাশ করি, ভাষার সাহায্যে আমরা জ্ঞান আহরণ করি এবং ভাষার সাহায্যে মস্তিষ্কে জমা রাখি এবং ভাষার সাহায্যে তা আমি অন্যদের কাছে তা ব্যক্ত করি। এই যে কথা বলছি, আমি ভাষার সাহায্যে বলছি, আমার মাতৃভাষায় বলছি। আমি একটা ভাষায় জানি, অনেকে 7টা-8টা ভাষা জানে, কিন্তু নিজের মাতৃভাষা যে নিজেকে যেভাবে প্রকাশ করা যায়, সে অন্য কোনো ভাষা সম্ভব না সেটা। এবং সৃজনশীলতা আমার মাতৃভাষাতেই সম্ভব। সূক্ষ্ম চেতনা, অনুভব, যে অনুভবের প্রকাশ মাতৃভাষার মাধ্যমে করা সম্ভব। আজকে আমরা কলকাতা শহরে আমরা দেখছি, আমার আত্মীয়, তারা 9-10-এ পড়েন, বাংলা বই দিয়েছি, পড়তে পারেন না, তারা বর্ণমালা চেনেন না, কলকাতা শহরে থাকেন। তাদের প্রথম ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংরাজি, দ্বিতীয় ল্যাঙ্গুয়েজ ইংরাজি। আমি বাংলা পড়তে না, বলে না পড়লেও চলে, কলকাতা শহরে। এটা যদি বলেন তাহলে সেক্ষেত্রে তো আমরা সমাজগতভাবে ভুল ডিসিশনে চলছি। আজকে যদি আমি এটা মানে অবশ্য শুনেছিলাম কোথাও, যে সমাজের একদম নিম্ন স্তরেও যাদেরকে আমরা ভাবি, তারাও আজকে ইংরেজি মিডিয়ামের দিকে ঝুঁকেছে। আমাদের এখানে আপনি যেটা হিন্দি আগ্রাসন বলছেন, তার থেকে অনেক বেশি মানে ইংরেজির প্রতি আমাদের যে ভালোবাসাটা এখনো রয়েছে। ইভেন আমি রিসেন্টলি একটি বাংলা পডকাস্ট দেখছিলাম, সেই বাংলা পডকাস্টটি মানে তারা তাদের চ্যানেলের নাম রেখেছে, যে মানে চ্যানেলটা এরকম ভাবে রেখেছে যে তারা কলকাতাকে আবার রিলিভেন্ট করতে চায়, এবং সেখানে 90 কেন 98% কথা হচ্ছে ইংরেজিতে। ঠিক আছে, এটা তো সমাজগতভাবে পুরোপুরি আমরা সমাজগতভাবে এখনো ভাবি যে আমরা ইংরেজি ছাড়া অচল পুরোপুরি। সেই কারণে বাংলা মিডিয়াম প্রায় উঠে যাচ্ছে এবং ইংরেজি মিডিয়ামগুলি সচলভাবে রয়েছে। বাংলা মানুষ ছেড়ে দিচ্ছে, সেখানে ইংরেজি বইয়ের দিকে মানুষের ঝোঁক। কলকাতায় আপনি যে কোনো বুক স্টোরে যান, সেখানে বাংলা মানে কলেজ স্ট্রিট বাদ দিয়ে আমি বলছি, যে কোনো একটু অন্য এরিয়া, যে কোনো অন্য এরিয়ার বুক স্টোরে যান, সেখানে আপনি ইংরেজি বইয়ের খাদান পাবেন একদম। সেখানে বাংলা বই কোনো একটা কোণে স্থান পেয়ে রয়েছে। ঠিক আছে, তো এটা তো সমাজগতভাবে ভুল, এখানে তো রাজনীতির কোনো মানে স্থান নেই। না, আমি তোমার সাথে এই হিসেবে একমত নই। কারণ হচ্ছে রাজনীতির কারণে এটা হচ্ছে। উড়িষ্যাতে তুমি যাও, তুমি তামিলনাড়ুতে যাও, সেখানেও কিন্তু ইংরেজি পড়ছে। সেখানে কি একজন তামিল ভাষী মানুষ তামিল বর্ণমালা চিনবে না এমন তুমি পাবে খুঁজে? না পাবে? তাহলে তো একই রাষ্ট্রীয় কাঠামোর মতো আমরা রয়েছি। পাবে না কেন? কেন বাংলায় পাবে, কলকাতা শহরে পাবে, তুমি চেন্নাই শহরে পাবে এমন কোনো তামিল ছেলে বা মেয়ে যে তামিল বর্ণমালা চেনে না। কিন্তু কলকাতায় তুমি বাংলা বর্ণমালা না চেনে ছেলে মেয়ে পাবে। কেন? এটা এখানে রাষ্ট্র আছে, রাজনীতি আছে। 1961 সালে রবীন্দ্র জন্ম শতবর্ষে, যেই 61 সালেই কাছাড়ে 11 জন মানুষকে হত্যা করা হয়েছিল, আসাম রাইফেলস গুলি করে হত্যা করেছিল নিরীহ নিরপরাধ সত্যাগ্রহীকে। সেই বছরে, এবং সব থেকে আশ্চর্য কি জানো, সেই সময় জওহরলাল নেহরু গুয়াহাটিতে উপস্থিত, ভারতের প্রধানমন্ত্রী, তিনি নিন্দে করেননি এই গুলি চালানোকে। তিনি বাঙালিরা ভাষা নিয়ে বাড়াবাড়ি করছে বলে নিন্দে করেছেন বিনোবা ভাবে। আমি কত নাম বলবো, ওখানকার কমিউনিস্ট পার্টি, তখন অবিভক্ত কমিউনিস্ট পার্টি ভাগ হয়নি, ওখানকার যিনি সেক্রেটারি ছিলেন, কি বেরা না কি নাম, আমি এই মুহূর্তে মনে পড়ছে না, তিনি নিন্দে করেছেন বাঙালিদের, যে বাঙালিরা ভাষা নিয়ে বাঙালিরা কি বলেছিল, যে আমার কাছাড়ের মানুষ, আমরা আমাদের অঞ্চলে বাংলা ভাষার স্বাধিকারটা চাই।
বাংলা ভাষার মাধ্যমে পড়াশোনা করতে। আমরা অসমিয়াকে অস্বীকার করছি না, বা অন্য কোনো কিছুকে অস্বীকার করছি না, আমি কোনো ভাষার বিরুদ্ধে নই। সেই 1961 সালে রবীন্দ্র জন্ম শতবর্ষে আইন হয়েছিল পশ্চিমবঙ্গের সমস্ত প্রশাসনিক কাজ বাংলা ভাষায় পরিচালিত হবে। 1961 থেকে এটা কত, 2026, তাই তো? 26 হচ্ছে, 40 আর এখানে 26, কত বছর হলো? 66 বছর নাকি? হ্যাঁ, ওই তো প্রায়, হ্যাঁ। কতগুলো সরকার গেছে, কতগুলো সরকার গেছে, কতগুলো সরকার গেছে। তুমি প্রফুল্ল ঘোষের সরকার তখন না, ওই বিধান রায় আমলে হয়েছিল 1961। বিধান রায়, প্রফুল্ল সেন, তারপরে অজয় মুখার্জি, আবার প্রফুল্ল ঘোষ, তারপরে আবার অজয় মুখার্জি, আবার তারপরে সিদ্ধার্থ শঙ্কর রায়, জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য, মমতা বন্দ্যোপাধ্যায়। হয়েছে এটা। তুমি যাও তো, তামিলনাড়ুতে যাও, উড়িষ্যাতে যাও। আমাদের একটা সভাতে তাপস সেন এসেছিলেন, আলোক শিল্পী তাপস সেন। তিনি আমাদের সভাতে বসেছিলেন যে আমাদের পাশের রাজ্য উড়িষ্যাতেও যদি আমরা যাই, সেখানে উড়িয়া ভাষার যে বিকাশ আমরা দেখব, তার 100 ভাগের 10 ভাগের বিকাশও বাংলাতে নেই, বাংলা ভাষার বিকাশ নেই। এটা তিনি বাম আমলেই বলেছিলেন। 1985 সালে এই বাংলা একাডেমি তৈরি হওয়ার আগে, বুঝলেন, বাংলা একাডেমি তৈরি হওয়ার আগে 1985 সালে একটা 7 দিন না 6 দিনের একটা সেমিনার হয়েছিল শিশির মঞ্চে। সেই সেমিনারে যে বক্তারা, যারা শ্রোতা ছিলেন, তারাও রেজিস্টার্ড শ্রোতা। আমি ছিলাম সেই শ্রোতা। আমি প্রায় প্রতিটা সেমিনারে অ্যাটেন্ড করেছিলাম, যোগ দিয়েছিলাম শ্রোতা হিসাবে। সেইখানে জ্যোতি বসু একটা শুভেচ্ছা পত্র পাঠিয়েছিলেন, এবং তিনি বলছেন, শুভেচ্ছা বার্তায় তিনি বলেছিলেন যে আমরা পশ্চিমবাংলায় প্রশাসনিক কাজ বাংলা ভাষা পরিচালনা করতে বদ্ধপরিকর। এখনো আমরা এটা করে উঠতে পারিনি, কিন্তু আগামী দিনে এটা আমরা সম্পন্ন করব। এবং বাংলা ভাষার এই নিয়ে যে সেমিনার হচ্ছে, একটা বাংলা ভাষার জন্য একটা একাডেমি তৈরি করার জন্য, সেটার জন্য তিনি সন্তোষ প্রকাশ করেছিলেন। তো 1985 থেকে জ্যোতিবাবু মুখ্যমন্ত্রী ছিলেন 2000 পর্যন্ত, 15 বছর। তারপরে বুদ্ধবাবু ছিলেন 11 বছর। হয়েছে বাংলা ভাষায় প্রশাসনিক কাজ। মমতা ব্যানার্জি এসেও বলেছিলেন যে আমি প্রশাসনিক কাজ বাংলা ভাষায় করব। হয়েছে? কেন হয়নি? তুমি রাজ্য সরকারের কাজ যদি বাংলা ভাষা যদি রুটি রোজগারের ভাষা না হয়, তাহলে বাংলা ভাষা আমি কেন শিখবো? এই যে বলছে নিম্ন শ্রেণীর মানুষরা ইংরেজির প্রতি ধাবিত হচ্ছে, হবে না কেন? তারা পারবে না, তারা মাঝপথে ছেড়ে দিচ্ছে পড়াশোনা। কিন্তু ওইটা তো বাংলা ভাষা শিখে তো আমাকে 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 রুটি যোগান দেবে না, আমাকে সেই রুটির যোগান দেবে ইংরাজি এবং হিন্দি। তার জন্য যাচ্ছে। সাহিত্য চর্চা করে, সংস্কৃতি চর্চা করে একটা ভাষাকে শুধুমাত্র টিকিয়ে রাখা যায় না, তার যদি অর্থনৈতিক প্রয়োগ না থাকে। পশ্চিমবঙ্গ সরকারের এখানে নজরুল ইসলাম IPS, উনি আমাদের একটা সভাতে এসেছিলেন। উনি বলেছিলেন যে 21শে ফেব্রুয়ারি করে কি হবে? বিহার থেকে একটা ছেলে আসবে, হাতে একটা পেন্সিল নিয়ে আসবে, একটা পেন নিয়ে আসবে, কিংবা এখান থেকে একটা 3 টাকা দিয়ে পেন কিনবে। সেইখানে রাজ্য সরকারের পরীক্ষায় বসে হিন্দিতে প্রশ্ন উত্তর লিখে সে চলে যাবে, সে পাশ করে এখানে সে চাকরি করবে। সে বাংলার ব জানে না। বলতে এটা বাংলা, একজন বাঙালি ছেলে বিহারে গিয়ে পারবে করতে? কেন এখানে বাংলা মাধ্যমে বাংলাটা বাধ্যতামূলক হবে না? যে প্রশাসনিক কাজ করতে গেলে বাংলা জানতে হবে, শিখতে হবে। এই প্রস্তাব কেন নেওয়া হলো না? এই মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি তো এই 7-8 বছর আগে বলেছিলেন, প্রস্তাব নেওয়া হয়েছিল যে পশ্চিমবাংলার সমস্ত বিদ্যালয় মাধ্যমিক স্তর পর্যন্ত বাংলা ভাষা বাধ্যতামূলক করা হবে। আজ পর্যন্ত হয়েছে? তুমি অন্য প্রদেশে যাও তো, সেখানে তোমাকে বাংলা ভাষাটা সেই প্রদেশের ভাষাটা পড়তে হবে। এখানে কেন হয় না? তো এর সাথে রাজনীতি নেই। এখানে এখন সমস্ত ভাষাগুলোকে রাজ্য ভাষা করে দেওয়া হয়েছে। 17টা না 18টা ভাষা রাজ্য ভাষা।
সব তো রাজনীতি। এবং এগুলো করে দিয়ে তারপরে ভোট এসছে, এখন ভোটের ময়দানে আমার বাংলা ভাষা আক্রান্ত, আমরি বাংলা ভাষা বলে বুকে স্লোগান লিখে হুঙ্কার ছাড়ছে। কাকে? আমার নিজের বিরুদ্ধে নিজের হুঙ্কার ছাড়তে হবে তাদের। এই ভণ্ডামি, বাঙালিরা যত ভণ্ডামি করতে পারে, নিজের জাতির সাথে প্রতারণা করতে পারে, এটা অন্য কোনো জাতি করে না। প্রত্যেকটা ক্ষেত্রে আমার স্বজাতি বিদ্বেষী আমরা। আমার প্রতিটি পদক্ষেপ হচ্ছে আমার 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 জাতির বিরুদ্ধে যাচ্ছে আমার। আর জাতির অবলম্বন হচ্ছে তার ভাষা। ভাষাকে ভিত্তি করে একটা জাতি গড়ে ওঠে। অন্যান্য উপাদানও আছে, তার মধ্যে ভাষাটা প্রধান। তো সেই ভাষাটার গুরুত্ব আমি দেব না? আমি অন্য ভাষার দাসত্ব করবো? তুমি যে কথাটা বললে, এটা হচ্ছে দাসত্বের মানসিকতা। ইংরেজরা প্রথম এখানে এসেছিল, এখানে এসে ঘাঁটি গেড়েছিল, এবং মেকলে যে শিক্ষানীতি, সেই ঔপনিবেশিক দাসত্ব আমাদের মস্তিষ্কে রয়ে গেছে। সেই মস্তিষ্ক থেকে আমরা এখনো দূর। আমরা একটা বাংলা জানা মানুষকে সে শুদ্ধ বাংলা বলে, তার কোনো মূল্য আমরা দেই না। ভুলভাল ইংরাজি বললেও তাকে মূল্য দেই। মনোদর শঙ্কর রায় আমাকে একটা সাক্ষাৎকারে বলেছিলেন, আমাকে সাক্ষাৎকার দিয়ে বলেছিলেন, বলছে আমি উনি তখন বোধহয় বিচারক বোধহয়, বলছে আমি আমার উকিলদের ডেকে বলেছিলাম আমিও বাঙালি, আপনারাও বাঙালি, আপনার ক্লায়েন্টও বাঙালি, তো ইংরেজিতে বলেন কেন? ভুলভাল ইংরেজি বলেন, তার থেকে শুদ্ধ বাংলা বলেন না, আপনার ক্লায়েন্টটাও তো বুঝতে পারবে। ওকে, নো স্যার, এটা হবে না। কেন? বলো তাহলে আমার প্রসার থাকবে না। আমার ক্লায়েন্টটা ভাববে, মক্কেলরা ভাববে যে আমি ভালো উকিল নই, যে ইংরেজি জানেন। তার থেকে ভুলভাল ইংরেজি বললেও ওরা বুঝবে না, আমার প্রসার বাড়বে, আমার মক্কেল জুটবে। এই তো আমাদের মানসিকতা, মানে দাসত্বের মানসিকতা আমাদের মজ্জায় এটা। এবং এর মধ্যে রাজনীতি যুক্ত। এই রাজনীতির বাইরে নয় এটা। ভাষাটাও রাজনীতির বাইরে নয়। ভাষার বিকাশ ঘটতে গেলে রাজনৈতিক লড়াই এটা। বাংলাদেশের যে লড়াই, সেটা সাংস্কৃতিক লড়াই না। ভাষার আন্দোলনটা সাংস্কৃতিক লড়াই নয়, এটা রাজনৈতিক লড়াই। এবং রাজনৈতিক দলগুলোর দায়িত্ব আছে পশ্চিমবাংলার। শামসুর রহমান আমাকে সাক্ষাৎকারে বলেছেন, তখন বামফ্রন্ট রাজত্ব চলছে পশ্চিমবাংলায়, বলছেন বামফ্রন্ট সরকারের দায়িত্ব আছে বাংলা ভাষার রক্ষা এবং বিকাশের জন্য কার্যক্রম গ্রহণ করা। সে তারা করেছে কি? কোন সরকার করেছে? বামফ্রন্ট নয়, পরবর্তী পর্যায়ে যে তৃণমূলের সরকার এসছে, মামতি মানুষের সরকার, তারা করেছে। এবং এই কথাগুলো ভয়ে বলতে পারে না কেউ। সত্য উচ্চারণ করতে ভয় পায় মানুষ। তো কোথায় মুক্ত চিন্তার বিকাশ ঘটবে? কোথায় গণতন্ত্র? আমার কথা আমি বলতে ভয় পাবো কেন? আমি সরকারের সমালোচনা করতে, সবাই তো হাত কষলে চলেছে, আমি সত্য বলতে পারবো না কেন? বাধাটা কোথায়? বাধাটা হচ্ছে ভয়, লোভ। একদিকে লোভ, একদিকে ভয়। গ্যালিলিও নাটকে একটা দৃশ্য দেখেছিলাম, যে ওই ধর্মগুরু যত তার নিজস্ব পোশাকটা পরছে, তত সে পাল্টে যাচ্ছে। এবং পাল্টে গিয়ে বলছে গ্যালিলিওকে, দুটো রাস্তা আছে ওকে বশ করার, ওর মতবাদ প্রত্যাহার করার। ধর্ম বিরোধী যে মতবাদ, যে পৃথিবী সূর্যের চারপাশে ঘুরছে, এটা ধর্ম বিরোধী মতবাদ। এই সত্যকে আড়াল করার জন্য বলা হলো দুটো রাস্তা আছে। একটা হচ্ছে ওকে লোভ দেখাও, আর একটা হচ্ছে ভয় দেখাও। দুটো একটাতে কাজ হবে, এবং হয়েছিল তাই। তো আমরা তো দুটোরই বশীভূত। আমরা ভয়েও বশীভূত হয়ে যাই, আর লোভেও বশীভূত হয়ে যাই। তো সমাজ বিকাশ, জাতির বিকাশ কি করে ঘটবে? ভাষার বিকাশ কি করে ঘটবে? অসাম্প্রদায়িক জাতি চেতনা বিকাশ কি করে ঘটবে? আমরা এত কথা বলি, সাম্প্রদায়িকতা, অমুক তমুক, প্রতিরোধ করতে হবে। কি দিয়ে প্রতিরোধ করব? আরে আমার ভাষাটাও যে আমার প্রতিরোধ। বাঙালি, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টানের সেতুটা কি? সেতুটা হচ্ছে বাংলা ভাষা। আমি যত বেশি করে বাঙালি হব, যত বেশি করে আমরা বাংলা ভাষাকে অবলম্বন করব, তত বেশি করে আমি অসাম্প্রদায়িক হব, তত বেশি করে আমি ধর্মনিরপেক্ষ হব। আমি ভাষাটাকে উড়িয়ে দিচ্ছি, আর আমি অসাম্প্রদায়িক অসাম্প্রদায়িকতার কথা বলছি। এটা সম্ভব কখনো? এটা তো ভণ্ডামি করছি আমরা। একটা লেখা পড়েছিলাম,
তিনি বলছেন যে, আমার নামগুলো ভুলে যাই, এটা গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের থেকে একটা বই বেরিয়েছিল রবীন্দ্রনাথের 125 বছর জন্ম উপলক্ষে, প্রবোধ চন্দ্র সেন বোধহয় সম্ভবত। তিনি লিখছেন যে বাংলার সাম্প্রদায়িকতা প্রতিরোধে সর্বভারতীয় চেতনা দ্বারা সম্ভব না, প্রতিরোধ সর্বভারতীয় চেতনা দ্বারা সম্ভব না। আমার নিজস্ব যে বাঙালিত্বের চেতনা, বাংলা ভাষা, তার সাহিত্য, তার সংস্কৃতি, তার ঐতিহ্য, এগুলোকে অবলম্বন করেই বাঙালির মন থেকে সাম্প্রদায়িকতার বিষকে দূর করতে হবে। এখানে সর্বভারতীয় চেতনার দ্বারা এই বিষকে দূর করা সম্ভব না। আমরা মানি এটা বাস্তব কথা। আমার সাথে একজন মুসলমান বাঙালির যে নৈকট্য, আমি কারো বিরোধী নই, একজন বিহারি হিন্দু সেই নৈকট্য হয়, কেন হয় না? সম্ভব নয় এটা। যতই আমরা মুখে বড় কথা বলি না কেন, আমাদের সবাই সমান, মানব আমার জাতি, নিখিল বিশ্ব আমার স্বদেশ, মানব আমার জাতি। কিন্তু নৈকট্য অনুভব কার সাথে করি? আমি একজন বাঙালির কার সাথে করি। আমরা কোথাও বাইরে কোথাও যখন যাই, দূরে একটা বাংলা কথা শুনলে কান খাড়া হয়ে যায়, মনে হয় যে আমার ভাষার মানুষ। এই যে নৈকট্য, এই নৈকট্য তো ভাষার মাধ্যমে। সেই লোকটা হিন্দু না মুসলমান, বৌদ্ধ না খ্রিস্টান, সেটা আমরা খুঁজি না, মনেও পড়ে না তখন যে বাংলা ভাষায় কথা বলছেন, কান সোজা হয়ে যায়। আমি অন্য জায়গায় গেছি, ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে যখন কোথাও গেছি, অনেকদিন থেকেছি, বাংলা শুনতে পাই না, একা বাংলা শুনেছি দূর থেকে, সোজা হয়ে গেছি, কোথায় বলছে সে। আমি কি মনে করেছি লোকটা হিন্দু না মুসলমান না বৌদ্ধ না খ্রিস্টান না নাস্তিক? আমি মনে করেছি আমার বাঙালি, আমার স্বজাতি। এই যে বোধ, এই বোধটা তো আমাকে ভাষা দেয়। এই রবীন্দ্রনাথের গানের মধ্যে, স্বদেশী পর্যায়ে গানগুলোর মধ্যে যদি আমরা দেখি যে তিনি কিভাবে উদ্বুদ্ধ হয়েছেন, তিনি কি প্রাদেশিক ছিলেন, তিনি কি সংকীর্ণতাবাদী ছিলেন? গোড়া উপন্যাসের মূল যে ভাবনা সেটা কি? নিখিল বিশ্ব আমার স্বদেশ, মানব আমার জাতি। কিন্তু তিনিই বলেছেন, ও আমার দেশের মাটি তোমার পায়ে ঠেকাই মাথা। সেই দেশের মাটিটা কি? এবং রবীন্দ্রনাথ বলছেন যে আমরা এখন পর্যন্ত একথা জোর করিয়া বলিতে পারিলাম না যে মাতৃভাষাতেই শিক্ষা দেব, এবং মাতৃভাষাতে শিক্ষা দিলেই তার ফসল সর্বত্র ফলিব। এই যে মাতৃভাষা বাংলাতেই শিক্ষা দেব বলছে, তিনি তার ফসল সর্বত্র ফলিবে, তো এটা কাদের নিয়ে বলছেন? তিনি কি সর্বভারতীয় চিন্তার দ্বারা বলছেন, না বাঙালিদের নিয়ে ভেবে বলছেন? যে আমরা এখন পর্যন্ত বলিতে পারলাম যে আমরা বাংলা ভাষাতেই শিক্ষা দেব, এবং তবেই শিক্ষার ফসল দেশ জড়িয়ে ফলিবে। এই দেশটা কি? এই দেশটা কি ভারতবর্ষ না বাংলা? এই দেশটা তো বাংলা, কারণ ভারতবর্ষ জুড়ে তো তিনি বাংলা শিক্ষা দেওয়ার কথা বলতে যাননি। এইগুলো আমাদের সূক্ষ্ম অনুভবে স্পর্শ করে, আমরা ভাবি কখনো? কাজে 21শে ফেব্রুয়ারি সেই দিক থেকে যেটা বারবার ঘুরে ফিরে আসছি আমি, যে 21শে ফেব্রুয়ারি হচ্ছে আমাদের সভাতে এসেছিলেন প্রথম, আমরা যে 1985-86 সালে প্রথম 21শে ফেব্রুয়ারি পালন করি কমিটি গঠন করার পর। মৌলানা আজাদ কঞ্জের প্রিন্সিপাল ছিলেন তিনি, অধ্যাপক A.W. মাহমুদ, আমার খুবই শ্রদ্ধেয় মানুষ। তিনি বলেছিলেন যে ভাষা আন্দোলনের মতো এইরকম একটা মহৎ আন্দোলন এই উপমহাদেশে কম হয়েছে, এবং বাঙালিকে নতুন আলোকবর্তিকা দিয়েছে হচ্ছে এই 21শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলন। শুধুমাত্র বাংলাদেশের নয়, সমগ্র বাঙালিতে। রাষ্ট্র আলাদা হোক, কিন্তু আমার ভাষার দাবি যদি করতে হয়, ভাষার চেতনা যদি বিকশিত করতে হয়, তাহলে পরে তো 21শে ফেব্রুয়ারির ওই আন্দোলন আমার কাছে একটা উজ্জ্বল দৃষ্টান্ত। এটাকে আমি কখনোই এটাকে অস্বীকার করতে পারবো না, কোনো বাঙালি পারবে না। সে ভারতীয় বাঙালি হোক, আমেরিকার বাঙালি হোক, সে বাঙালি যদি সে নিজেকে ভাবে, তাহলে সে 21-এর কাছে সে মাথা নত করবে। এই হচ্ছে আমার 21 সম্পর্কে অনুভব, কথা বলতে পারো। এটা ওটা অনেকের সাথে মিলবে না আমার কথা, আমি আমার কথাগুলো বললাম। তোমার আরো কিছু প্রশ্ন থাকলে করতে পারো।
কারণ এই চর্চা করতে গেলে গভীর থেকে দর্শনটা ভাবতে হবে। হ্যাঁ যে কোনো জিনিসের দর্শনটা কি। এই যে আমি কথা বলছি, আমার একটা নিজস্ব দর্শন আছে। এই যে তুমি এটা আলোচনা, এই যে এটা আয়োজন করছো, এই যে করে চলেছো এবং বন্ধুরা, তার তো একটা দর্শন আছে। দর্শন ছাড়া তো করছো না। এই দর্শনটা নিয়ে ভাবতে হবে, এবং সেই দর্শনটা কতটা মানুষের, কতটা জাতির, সমাজের পক্ষে উপকারী হচ্ছে। এই ভাবনাটা যদি আমরা ভাবি, তাহলে পরে সমাজের, আমাদের কাজের মধ্যে দিয়ে যে কলুষতাগুলো প্রকাশ পায়, সেগুলো অনেকটা দূর হয়ে যায়। এই যে বিভেদটা যে আমরা সংক্রামিত করি, আমরা তৈরি করি, সেগুলো দূর হয়ে যায় যদি দর্শনটা নিয়ে ভাবি যে কেন করছি, কি জন্য করব, এটা করা ঠিক কি ঠিক না, করলে কেন করব, কাদের নিয়ে করব, সমগ্র সমাজ। এই যে ধরো নববর্ষ বাঙালির প্রধান উৎসব, আমরা দুর্গাপুজোকে বলি বাঙালির, বইয়ে পড়েছি আমি, বাঙালির শ্রেষ্ঠ জাতীয় উৎসব হচ্ছে দুর্গাপুজো। তাহলে বাঙালি শুধু হিন্দু বাঙালি, খ্রিস্টান বাঙালি নয়, মুসলমান বাঙালি নয়, বৌদ্ধরা বাঙালি নয়। দুর্গা উৎসব তো সবাই ইকুয়ালি পার্ট নেয় না এখনকার দিনে, বিশেষ করে না পার্ট নেই, কিন্তু উৎসবটা কিন্তু ধর্মীয়, এটা মানতে হবে। আমার কাছে উৎসব যদি বলো, তাহলে হচ্ছে নববর্ষ হচ্ছে বাঙালি জাতীয় উৎসব। ঈদও নয়, দুর্গাপূজাও নয়। জাতীয় উৎসব যদি বলো, বাঙালি জাতীয় উৎসব হচ্ছে বাঙালি নববর্ষ, পয়লা বৈশাখ। সেটা শুধু আমরা গণেশ পূজা করেই আমরা ক্ষান্ত হয়ে যাই, কিন্তু তার যে মেসেজ, যে অসাম্প্রদায়িক মেসেজ, বাঙালি হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান এবং উঁচু নিচু শ্রেণীহীন সবাই একটা জায়গায় আমরা মিলিত হতে পারি। এটা নিয়ে অনেক আমার নিজেরও লেখা আছে, এটা নিয়ে লিখেছি আমি। এই চর্চাগুলো আমরা করিনি তো। আমাদের কাছে পয়লা বৈশাখ মানে হচ্ছে কালীঘাটে লম্বা লাইন দেব, ওই ডালি নিয়ে, নয় হালখাতা হিন্দি গান চালিয়ে গণেশ পুজো করে হালখাতা করা, এই তো। তা তো নয়, এটাও একটা পার্ট, হালখাতাটাও একটা পার্ট। এবং হালখাতা কিন্তু মুসলমানও করছেন, হিন্দুও করছেন, খ্রিস্টানও করছেন, তার সাথে ধর্মের সম্পর্ক নেই। কিন্তু তার যা নিজে ধর্ম করছে, কিন্তু মূল জায়গাটা কিন্তু অসাম্প্রদায়িক। এই নববর্ষের যে স্পিরিটটা, এটার মধ্যে কিন্তু বিভাজন নেই। এবং এটাকে আক্রমণ করে বাংলাদেশের মৌলবাদ কাকে আক্রমণ করেছে, নববর্ষকে আক্রমণ করে 19শে মে পৌষ সংক্রান্তিও পালন করতে বারণ করেছিল। হ্যাঁ, এগুলো তো বাঙালির যা কিছু সম্পদ, বাঙালির যা কিছু লোকজ ঐতিহ্য, তাকেই এরা খারিজ করতে চায়। কারণ বাঙালি হলে পরে সে আর মুসলমান থাকবে না, সে বাঙালি হয়ে যাবে, যেমন একটা সাংঘর্ষিক সম্পর্ক। তা তো নয়। ক্ষেত্রে মানে আমাদের যদিও পডকাস্ট একদম প্রায় শেষের পথে, এবং আমার এখনকার চিন্তা ভাবনা অনুযায়ী, এবং আমার এটা সবসময়কারই চিন্তা, যে আমরা ভারতীয় উপমহাদেশের এবং ভারতীয় সংস্কৃতিরই একটা অঙ্গ হচ্ছে বাংলারও সংস্কৃতি। এবং আমরা ভারত মায়ের, মানে বলা চলে যদি ভারতবর্ষকে একটা স্কুল বলা যায়, তাহলে আমাদের এই যে বাংলা, তার ফার্স্ট বয় ছিল এক সময়, কিন্তু এখন সে বিভিন্ন কারণে কোণঠাসা হতে শুরু করেছে, বিভিন্ন কারণে। সেটা নিজেদের ভুলেও অনেকটা রয়েছে। এবং তবে আশা করছি মানে ভবিষ্যতে আবার বাংলা ভারতের সেই ফার্স্ট বয় হয়ে দেখাতে পারবে। আপনি মানে আপনার কি মত, সেটা দিয়েই আজকে পডকাস্ট শেষ করব। এইখানে দেখো, আমি তোমাদের এটা আগের আলোচনা তো আমি বলেছিলাম, যেটা অডিও আলোচনা তোমরা করেছিলে, যে ফার্স্ট বয় বা লাস্ট বয় হওয়ার কয়েকটা নয়, আমি আমার যোগ্য হয়ে উঠতে পারবো কিনা। হ্যাঁ, সেটাই, আমি যোগ্য হয়ে উঠতে চাই। এই যে মনুষ্য জন্মটা আমি পেয়েছি, এই মনুষ্য জন্মকে সার্থক করতে পারবো কিনা ব্যক্তি হিসাবে, জাতি হিসাবে। এবং তার জন্য যদি আমি লাস্ট বয় হই, তাতেও আমার ক্ষতি নেই কোনো, কিন্তু আমার বিকাশটা আমি ঘটবো। আমি মুক্ত চিন্তার চর্চা করব, আমি স্বাধীন মত প্রকাশের চর্চা করব, আমি জ্ঞান বিজ্ঞানের চর্চা করব, আমি কুপমণ্ডকতা থেকে মুক্ত হব, আমি অন্যের দুঃখে নিজের দুঃখ অনুভব করব, তার পাশে দাঁড়াবো। এবং আমাদের
সর্বভারতীয় সংহতি বা বিশ্বের সংহতি আমি চাই, কিন্তু আমার নিজস্ব যে সংহতি যেটা প্রথম সবার আগে প্রয়োজন, সেটা হচ্ছে আমার জাতিগত সংহতি। সেইটা যদি আমি মজবুত করতে না পারি, তাহলে পরে আমি বড় সংহতির জায়গায় যেতেও পারবো না। এবং এই জায়গাটাতে আমি জোর দিতে চাই। এই যে রবীন্দ্রনাথ, এই যে তুমি যদি ধরো, বলা হয় যে রামমোহন রায় কলকাতায় স্থায়ীভাবে বসবাস করতে এলেন বোধহয় 1814 না 15 এই সময়, এবং বা তারও একটু আগে হতে পারে, আমার ঠিক তারিখটা মনে পড়ছে না, সনটা মনে পড়ছে না। তো ওই সময় থেকে বলা হয় যে বাংলার নবজাগরণ শুরু। এই যে রামমোহন, বিদ্যাসাগর, অক্ষয় দত্ত, মাইকেল, টেকচাঁদ, তারপরে কালীপ্রসন্ন, বঙ্কিম, রবীন্দ্রনাথ, এই কয়েকজন মানুষ, তার মধ্যে আরো কয়েকজনের নাম বলতে পারি, তোমার সংবাদ প্রভাকরের সম্পাদক কিংবা রামনিধি গুপ্ত, এদেরও নাম বলা যায়। এবং এই যে করে রবীন্দ্রনাথে এসে পৌঁছলো, আহমেদ শরীফ বলছেন যে 1856-তে বোধহয় বেতাল পঞ্চবিংশতি প্রকাশিত হয়েছিল, 46 না 47 বোধহয় হয়েছিল প্রকাশ। বলছে 47-এ বেতাল পঞ্চবিংশতি বিদ্যাসাগরের এইটা বেরোলো, বেতাল পঞ্চবিংশতি, এবং সেখানে প্রথম আমরা স্ট্যান্ডার্ড গদ্য পেলাম, পাঞ্চুয়েশন পেলাম। এবং তারপরে আমরা 56-তে পেলাম বঙ্কিমকে, দুর্গেশ নন্দন, 56 না 65, যাই হোক। এবং তার 1880-তে পেলাম আমরা রবীন্দ্রনাথকে। বলছে একেবারে শূন্য অবস্থা থেকে আমরা 8 দশকের মধ্যে আমরা বিশ্ব সাহিত্যের আঙিনায় নিজেদেরকে প্রতিষ্ঠা করে ফেললাম। এই অসম্ভবকে সম্ভব করেছিলেন সামান্য কয়েকজন মানুষ, এবং সেইটা কিন্তু আমার ভাষাকে ভিত্তি করে, এবং ভাষাটাই কিন্তু আমার আসল সার বস্তু বলা যায়। এই ভাষা যদি না থাকে আমি চিন্তাও করতে পারবো না, আমি মত প্রকাশ করতে পারবো না, জ্ঞান আহরণ করতে পারবো না, এমনকি ধর্মীয় চর্চাটাও করতে পারবো না ভাষা ছাড়া। কাজে ভাষাটাকে রক্ষা করে, এবং যার যার নিজস্ব ভাষা, আমি কোনো ভাষার বিরুদ্ধে নই, সমস্ত ভাষা তার নিজস্ব জাতি, প্রত্যেকটা মানুষ তার নিজস্ব ভাষার মধ্য দিয়ে বিকশিত হোক। আমি কেন পারবো না এটা করতে হতে? ছলে বলে কৌশলে নানাভাবে কেন আমাকে এটাকে এর থেকে বঞ্চিত করা হবে? আমি তো আমার সৃজনশীলতা নষ্ট হয়ে যাবে এতে। আমি যখন আমার ভাষায় চিন্তা করতে পারবো না, আমার সৃজনশীলতা, এই যে মাইকেল মধুসূদন দত্ত, তার থেকে সে তো ইংরেজদের থেকেও ভালো ইংরেজি জানতো, তাই তো? ইংরেজদের থেকে তো কম ভালো ইংরেজি সে জানতো না, কিন্তু সে ইংরেজি সাহিত্য করতে গিয়ে সে কি কৃতকার্য হয়েছিল? তো হতে পারেনি তো। কিন্তু বাংলা ভাষাটা সে একটু কমই জানতো, কিন্তু সে যখন বাংলায় চর্চা করা শুরু করলেন, তখন তিনি আমাদের কি উপহার দিয়ে গেলেন, এবং তিনি নিজে কোথায় গিয়ে অবস্থান করলেন। এইটা হচ্ছে মাতৃভাষার গুণ, যে সৃজনশীলতার বিকাশ। নিজের মাতৃভাষা বাংলা ভাষার কথা বলছিল, যে যার নিজের মাতৃভাষা যতটা সম্ভব, যত সূক্ষ্মতায় পৌঁছতে পারে, এটা অন্য কোনো ভাষায় এটা সম্ভব না। কাজেই বাঙালিকে তার নিজের সম্পর্কে ভাবতে হবে, এবং তার ঘাটতিগুলো কোথায় সেই নিয়ে কোনো ভাবনা আছে। এই যে মাছে ভাতে বাঙালি বলা হয়, এই যে আমাদের কৈশোরে আমরা দেখেছি কত রকম ছোট ছোট মাছ, নানা রকম মাছ, সেই মাছ আটানা 1 টাকা 2 টাকাতে পাওয়া যেত, আমি দামটা ছেড়েই দিলাম, সেটা দেখতাম নানা রকম মাছ, সেই মাছ এখন বাজারে গিয়ে খুঁজে পাবে না তুমি। এই মাছগুলো হারিয়ে গেল কেন? নানা রকম মাছ, এটা নিয়ে কারো ভাবনা আছে? কোনো এই যে মৎস্য দপ্তর আছে, সরকার আছে, নানা এনজিও আছে, কেউ ভাবে এই মাছগুলো কেন হারিয়ে যাচ্ছে? বাঙালি মাছে ভাতে বাঙালি তো নানা রকম মাছ আছে, মানচিত্র থেকেই হারিয়ে যাচ্ছে, নদী হারিয়ে যাচ্ছে মানচিত্র থেকে। সে নদী আমরা ভরাট করে বিক্রি করে দিচ্ছি, পুকুর খালবিল তো গেছে, নদীও ভরাট করে দিচ্ছি।
পারলে সমুদ্র হয়তো ভরাট করবো আগামী দিনে। তো এই যদি বাঙালি চরিত্র হয়, বাঙালি রাজনীতি যদি দেউলিয়া হয়ে যায়, তাহলে বাঙালি দাঁড়াবে কোত্থেকে? দাঁড়াতে গেলে তো নিজের শক্তি দরকার, এবং শক্তিটা তো শুধু বাহুল মানে ওই কি বলে জিমে গিয়ে অর্জন করা যাবে না। যেটা জিমের শক্তি নয়, এটা তো মস্তিষ্কের শক্তি, এবং মস্তিষ্কের শক্তির বিকাশ ঘটাতে গেলে কিন্তু বাংলা ভাষার চর্চার বিকাশটাও ঘটাতে হবে। আমার বক্তব্য, আমি যে কোনো ভাষা শিখতে পারি। এখানে হরিনাথ দে বোধহয় 33টা ভাষা জানতো, 34-35 বছর বয়সে মারা গেছেন ভদ্রলোক, 33টা ভাষা জানতো সে, অসম্ভবকে সম্ভব করেছিল। অনেকেই মানে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ 9টা ভাষা জানতো, উৎপল দত্ত 5-7টা ভাষা জানতেন, কিন্তু চর্চা করেছেন কিসে? বাংলায়। চর্চাটা করেছেন বাংলাতে করেছেন, এবং তার প্রতিষ্ঠা কিন্তু বাংলাতে। সত্যজিৎ রায় বলেছেন যে আমি অন্য ভাষায় ছবি আমি করেছি, কিন্তু অন্যের সাহায্য নিয়ে করতে হয়েছে আমাকে। কিন্তু আমি যখন মাতৃভাষায় ছবি করি, বাংলা ভাষায় ছবি করি, আমি আমার সত্তার মধ্যে দাঁড়িয়ে ছবি করতে পারি, আমার অন্যের সাহায্যের দরকার হয় না। কিন্তু অনেক অনুরোধ তিনি উপেক্ষা করেছেন, কারণ আমি বলছি আমি নিজের আয়ত্তে না থাকলে পরে আমি তল পাবো না। সত্যজিৎ রায়ের মতো মানুষ যদি কথা বলেন, তাহলে আমরা এটা ভাববো না এইসব নিয়ে, যে মাতৃভাষার গুরুত্বটা কোথায়, বাংলা ভাষা বাঙালির কাছে বাংলা ভাষার গুরুত্বটা কোথায়? ইংরেজি ভাষা শিখে আমি কেরানি হতে পারবো, কিংবা আইটি সেক্টরে কাজ করতে পারবো, সৃজনশীলতা আসবে না বাংলাদেশ। সৃজনশীলতা আজকে আমরা দেখছি। কারণেও এই কথাটাই বলে গেছিলেন যে আমরা হ্যাঁ, ডাক্তার ইঞ্জিনিয়ার করছি, কিন্তু আমাদের মনের বিকাশ সেইভাবে হচ্ছে না। মনের বিকাশ তো ঘটছে না আমার, এবং মনের বিকাশ ঘটছে না, সৃজনশীলতা বাড়ছে না। আজকে তুমি দেখো না, আমাদের সময় আমরা যখন কৈশোর যৌবন অবস্থান করছি, তখন আমাদের চারপাশে কারা ছিলেন, আজকে কারা রয়েছে? তুমি শিল্প, সাহিত্য, সংস্কৃতি, চলচ্চিত্র, নাটক, তুমি এক এক করে নাম বলতে পারি আমি। আজকে কারা? দেখো তো, মিলিয়ে দেখো তো। কারণ হচ্ছে আমাদের ভাষা চর্চাটা কমে গেছে। আজকে নাটকে কারা ছিলেন, চলচ্চিত্রে কারা ছিলেন, সঙ্গীতে কারা ছিলেন, তোমার সাহিত্যে কারা ছিলেন, কাব্যে কারা ছিলেন? আজকে কারা? আজকে তুমি একটা নাম বলো তো, ওর সাথে তুলনা হয়? পত্রপত্রিকাগুলো দেখো তো, চেহারা তুলনা হয়? এগোবার কথা তো, সমাজ তো এগোচ্ছে, সময় তো এগোচ্ছে, আমরা কেন পিছিয়ে যাচ্ছি? কারণ হচ্ছে ভাষা চর্চাটা আমরা অবহেলা করছি, সৃজনশীলতা নষ্ট হয়ে যাচ্ছে আমাদের। আমার মাতৃভাষার চর্চা শুধু মাতৃভাষা সেবা করার জন্য নয়, আমার নিজের মননের বিকাশের জন্য প্রয়োজন। এবং 21শে ফেব্রুয়ারি আমাকে এই চেতনাটাই দেয়, এই শিক্ষাটাই আমাকে দেয়, এবং এই গুরুত্ব, এবং শুধু এই শিক্ষা দেয় না, আমাকে অসাম্প্রদায়িক করে, আমাকে পরমত সহিষ্ণু করে, পরধর্ম সহিষ্ণু করে। এই 21শে, এটাই হচ্ছে 21শে চেতনার মেসেজ বলতে পারো, বা মূল বস্তু বলতে পারো। বেশ, তবে এখানে আমাদের পডকাস্ট আজকে আমরা এখানেই শেষ করছি। একটা সুদীর্ঘ পডকাস্টও হয়েছে, এবং আমরা 21শে ফেব্রুয়ারি গুরুত্ব যেটা নিয়ে শুরু করেছিলাম, এবং সেটা নিয়েই আজকে আমাদের পডকাস্ট এখানে শেষ করছি। আর কেশব বাবুকে অসংখ্য ধন্যবাদ, যে এত সুন্দরভাবে, এত বিস্তৃতভাবে, সুন্দরভাবে 21শে ফেব্রুয়ারির যে গুরুত্ব, যে মর্ম আমাদেরকে বুঝিয়েছেন। এবং আশা করি দর্শকদেরও এই পডকাস্টটি যথেষ্ট ভালো লাগবে, তারাও সমৃদ্ধ হবেন। এবং হ্যাঁ, রাজনৈতিক বিষয়ের উল্লেখ রয়েছে, কিন্তু রাজনৈতিক বিষয়ের ভেতরে গিয়েও যে ইতিহাস রয়েছে বাঙালি, সেই ইতিহাসটাকে নিয়েও আমরা আলোচনা করেছি। এবং আর বিশেষ কিছু আমার বলার নেই। কেশববাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের পডকাস্ট আমরা এখানে শেষ করছি। আশা করি ভবিষ্যতেও আমরা আবার একসঙ্গে কাজ করব, এবং সেই বিষয়, সেই আশা নিয়েই আমরা পডকাস্ট আজকে এখানে শেষ করলাম। ধন্যবাদ। তোমাকেও ধন্যবাদ, এবং দর্শক শ্রোতাদের প্রতি আমার শ্রদ্ধা এবং ভালোবাসা, আর শহীদদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা, ভাষা শহীদদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা। নমস্কার।